বিয়ের দিন প্রায় নিকটে। এরই মধ্যে চুপি চুপি একদিন শাহবাড়ির বউরা এসে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে মিস্ত্রির হাতে। ফর্সা স্বাস্থ্যবান হাতে সে সোনার আংটিটা যেন তুতি ছড়াচ্ছে, জানান দিচ্ছে মেয়েটি যে এখন অন্য কারো নামের সাথে বন্দী। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা শুধু। বিয়ের কার্ড ছাপানো প্রায় শেষ। গ্রামবাসী সহ আত্মীয় অনাত্মীয় সকলের নিকট চলে গিয়েছে নিমন্ত্রণপত্র। তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠোন কিংবা হাটেও এখন এই অনাকাঙ্ক্ষিত বিষয়টি হয়ে গিয়েছে মুখরোচক। তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠোন কিংবা হাটেও এখনই অনাকাঙ্ক্ষিত বিষয়টি হয়ে গিয়েছে মুখরোচক। এত বছরের শত্রুতার কি সমাপ্তি ঘটছে? এই তবে সালিশে সবার বিরুদ্ধে গিয়ে শত্রুপক্ষের মেয়েকে নাজিসার রক্ষা করার কারণ। দুই হাতে লুঙ্গি উঁচিয়ে দোকান পাট থেকে ফিরছিল মাসুম। তখনই পেছন থেকে বিদ্রুপের সহিত ডাক এলো, আরে শালা বাবু যে, আসসালামু আলাইকুম। কণ্ঠস্বরের মালিক যে কে তা পিছনে না দেখেও সহসা চিনে ফেলল মাসুম। মেজাজ কদিন ধরে খুব খারাপ তার। বাড়ির সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে এই আপদটার সাথে আর ঝামেলায় জড়াতে চাইল না। তাই পূর্বের মতো হাঁটতে লাগলো। পুনরায় পেছন থেকে ডাক এলো, কে রে, দুলাভাইরে উপেক্ষা করে চলে যাস? শিখে দেখে নাই নাকি? ঘাড় চুলকে থেমে দাঁড়ালো মাসুম। চোয়াল শক্ত করে পিছু ঘুরে রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে বলল, হারামজাদা, দুলাভাই কেটা? কেন? আমি নাজিরের অধরে হাসি। কেমনে? 3 দিন পর তোর বইনের লগে বিয়া না? এখনো বিয়া হয় নাই, আগে হোক। তা সময় মতো হইয়া যাব, তুই চাপ নিস না। মিছরি আমার ছোট বোন, বিয়া হইলেও আমি তো শালা হমু না, সম্বন্ধী হমু। তাই সম্মান আমি না, তুই দিবি, হারামখোর। হাসি মিলিয়ে গেল নাজিরের অধর থেকে। কথাটা মোটেও পছন্দ হলো না। বলল, আমি মানি না। তোর মানা না মানায় কিছু আইনে যায় আসে না। নির্লজ্জ বেটা, তোর মতো দামড়ার লগে আমার ছোট বোন রে মানাই? কেমনে বিয়ে করতে রাজি হইলি? আমার দাদাজান রে পটাইলি কেমনে, জানোয়ার? তুই জানোয়ার। নাজিরের এত সময় আছে তোগো মতো হাবাইত্যাগো পটানোর? পটাইছে তো তোর দাদাই। 2 সপ্তাহ আমার পিছনে ঘুরঘুর করেছে শুধুমাত্র তোর বোন রে বিয়ে দেওয়ার লাগিয়া। শুনছি মাইয়া নাকি কেউ পছন্দ করে না, একবার দেখে ফিরে যায়। আমার আবার দয়ার শরীর, তাই রাজি হইয়া গেছি। তুই তাও আবার দয়া? সর হারামজাদা, দরকার পড়লে পঙ্গুর লগে বিয়ে দিমু, তবুও তোর লগে আমার বইনের বিয়া দিমু না। তুই তো বহুত খারাপ, একেবারে আমার বাপরে মিহি নজর দেশ। তুই দেও না ওদের কিডা? তোর বোন এই নাজি সাহার ঘরে আইব, তাই সম্মান দিয়ে কথা কইবি। জায়গা অনেক কাম পড়ে আছে। ব্যস্ততা দেখে নাজির চলে গেল উল্টো পথে। রাগে শরীর কাঁপছে মাসুমের। আষাঢ়ের বিদায় নেওয়ার পর প্রকৃতি থেকে শুরু করে বাড়িঘর পর্যন্ত নতুন রূপে সেজে উঠেছে। চারিদিকে কেমন এক উৎসব উৎসব আমেজ। আকাশ জুড়ে দুটি ছড়াচ্ছে রূপোর থালার মতো পূর্ণ একটা চাঁদ। ঠিক এমনই এক জ্যোৎস্নামাখা রাতে ফাহমিদার বিয়ে হয়েছিল। দিন গড়িয়ে মাস গড়িয়ে এমন দিনে আবার শুরু হয়ে গিয়েছে মিস্ত্রির বিয়ের আয়োজন। ফাহমিদা আর পলি তার 2 হাত ভরে মেহেদি পরিয়ে পায়ের কাজটায় যেতে উদ্যত হতে জেসমিন বাধা দিল। পায়ে মেহেন্দি দিও না, বিয়ার দিন আলতা পরানো, ফর্সা পায়ে সুন্দর লাগবো। ভাবির কথায় তারা থামলো। ফাহমিদা এসেছে আজ সকালে। মাহবুব বিদ্যালয় থেকে ছুটি পায়নি, তাই সে আসবে একেবারে গায়ে হলুদের দিন, যার কারণে বাপের বাড়ি পর্যন্ত ভাসুরের ছেলেই তাকে পৌঁছে দিয়ে গেছে। মিস্ত্রির নানাবাড়ি থেকে শুধু বড় মামা আর তার পরিবার ব্যতীত বাকি সকলে এসেছে। তবে এবারের বিয়েতে বাড়ির ছেলেদের মধ্যে তেমন একটা হইচই আনন্দ দেখা যাচ্ছে না। মাসুম ব্যতীত বাকি সবাই মনে মনে এই বিয়ে না মেনে নিলেও দাদার ভয়ে মুখে টু শব্দটি করছে না। পলি কনুই দিয়ে গুঁতো মারল ছোট ননদের বাহুতে। দুষ্টু হেসে বলল, আর মাত্র 2 দিন, তারপর আমাগো রসগোল্লা জামাইয়ের বাড়ি চইলা যাইব। কেমনে সংসার করবা মিস্ত্রি? মিস্ত্রি নীরবে শুনছে, হাসফাস করছে ভেতরটা। ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাঁদতে। কত করে বাবা মাকে বলল বিয়ে সে করবে না, তবুও বাবা তার কথা শুনল না। এমনকি দাদিও না, উল্টো দিল জ্ঞান, শুনিয়ে দিল বিয়ের তাৎপর্য। ফাহমিদা বোনের অবস্থা বুঝলো। এই সময়টা তো সেও পার করে এসেছে, তবে আশ্বাস দিতে পারে না। নাজিসাকে সে চেনে, যদিও তার সাথে কখনো কথা পর্যন্ত বলেনি, তবুও ভাইদের মুখে শুনেছে লোকটা আস্ত শয়তান। ছোট্ট মিস্ত্রি কি ওই লোকের সাথে সুখী হতে পারবে কখনো? শত্রুতা ভুলে আদৌ কি ভালোবাসতে পারবে? তার বুদ্ধিমান দাদা যে কেন এমন একটা সিদ্ধান্ত নিল, অথচ পারভেজ ঘটিত কাহিনীর জন্য তিনি কিনা দ্রুত বিয়ে দিয়েছিলেন ফাহমিদার। স্থানটি ফাঁকা হতে সে নিচু স্বরে বলল, মন খারাপ করিস না মিস্ত্রি,
কার ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ ভালো জানেন। দোয়া করি তুই অনেক সুখী হবি। নাজির শাহ স্বামী হিসেবে কেমন হইব তা আমি জানি না, তবে নিজের অধিকার সুখ নিজে আদায় কইরা নিবি, কখনো কোনো ছাড় দিবি না, বুঝছস? আমি এই বিয়ে করবো না আপা, না। এসব কইতে নাই, আমিও তো করতে চাই না, কিন্তু শুনছে কেউ। তবে আমি ভালো আছি, তোর দুলাভাই খুব ভালো মানুষ। সে কথা মিশ্রি শ্রবণ নালী পর্যন্ত পৌঁছায় না। সে নাক টানে, চোখে জমে অশ্রু। বহুদিন আগে সেই যে সালিশে নাজিরকে এক পলক দেখেছিল, তারপর আর দেখা হয়নি দুজনার। না হওয়ার অবশ্য কারণ আছে, সে তো বাড়ি থেকেই বের হয় না। মাঝরাত পর্যন্ত মেহেদি পড়া চলল। তারপর অনুষ্ঠান গল্পগুজব শেষে সবাই ঘরে চলে গেল ঘুমাতে। নানা কায়সার ইসলাম এবং নানি সেলিনা সবে শোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকা দরজায় টোকা পড়ল। বৃদ্ধ লুঙ্গিতে গিট দিতে দিতে দরজা খুলে বেরিয়ে এলেন। নাতিকে দেখে কিছুটা অবাক হলেন বোধহয়। জিজ্ঞাসা করলেন, এত রাইতে তুই? ভিতরে আসমু? আয়। জায়গা দিতে দরজার সামনে থেকে সরে দাঁড়ালেন তিনি। মাসুম প্রবেশ করলো ভেতরে, খাটে বসলো ঠিক নানির সামনে। সেলিনা তাকে দেখে হাসলেন। ঘুমায়ে না ভাইয়ে? বইনের শ্বশুর বাড়ি যাইব গা দেখে খারাপ লাগতাছে? তৎক্ষণাৎ উত্তর দিল না মাসুম। তাড়াহুড়ো করলো না। মেয়ের ঘরের নাতিদের মধ্যে সবচেয়ে রক্তটা মুখের উপর কথা বলে দেওয়া ছেলেটাই হচ্ছে মাসুম। অথচ আজ তার মুখভঙ্গি দেখে ললাটে ভাঁজ পড়ল কায়সার ইসলামের। পাশে বসে জিজ্ঞাসা করলেন, মিছিরের বিয়াটা কোনোভাবে আটকান যায় না নানা? কেউ আমার কথা শুনে না। দাদাজান কেন এমন করতেছে? নাজিররে আমি সহ্য করতে পারি না। মিশ্রি আমগো কত আদরের, কও তো ওর লগে ওই পোলা কি যায়? তুমি একবার সবার লগে কথা কও নানা। প্রয়োজন পড়লে আরিফের লগে বিয়া দিয়ে দাও, তবুও নাজির সানা। তুই কি ভাবছস আমি কই নাই? তোর বাপ দাদা সবার লগে কথা কইছি, কিন্তু ক্লাব হয় নাই। তোর বাপ কইল তোর আব্বা নাকি বুঝাই সিদ্ধান্ত নিছে, আর তোর দাদাই কইল এর পিছনে পারিবারিক কাহিনী আছে। নাটিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার বেশি। এরপরে আমি আর কি কমু? দেখোস না তোর বড় মামা আই নাই? সে 7 বছর বয়স থেকে মাইয়া আঙ্গ কাছে রইছে। অসুস্থ এখন আমাদের অসুস্থ এখন আঙ্গই কোনো দাম নাই। মাসুমের শেষ আশার আলোটাও ধপ করে নিভে গেল। নানা আরো অনেক অভিযোগ করলেন। সে শুধু মেঝের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ শুনল। শাহবাড়িতে বহু বছর পর সমস্ত আত্মীয় স্বজন এসে ভিড় জমিয়েছে। শেষ এই বাড়িতে ধুমধাম করে বিয়ে হয়েছিল সামিউলের, তাও প্রায় 11-12 বছর পূর্বে। নওশাদেরটা তো কোনো মতে দেওয়া হয়েছে, শুধু মাটির বাড়িঘর নতুন করে কালো মাটির প্রলেপ দিয়ে লেপা হয়েছে, উঠোন লেপা হয়েছে গোবর দিয়ে। আমিরুল শাহ সেই সুযোগে রং করিয়েছেন বাড়িতে। স্টিলের আলমারির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সোনার গয়না বের করে খাটে সাজিয়ে রাখলেন ফরিদা। স্বামীর উদ্দেশ্যে বললেন, এইগুলা সব আমার পারভেজের বউয়ের লাইগা উঠাইয়া রাখছিলাম। এখন কি করি কন্ত? বড় বউরে তো বিয়ার সময় সব বুঝাইয়া দিছিলাম। কাইল আবার নাজিরের বিয়া, যত দায় সব আমার। আমিরুল শাহ বিছানায় আরাম করে বসে থুতু সাহায্যে টাকা গুনছেন। বিয়ের সমস্ত খরচ সত্যি সত্যি তাদের দুই ভাইকে বহন করতে হচ্ছে। নাজিরটা ভারী ফাজিল, ঠিক নিজের ভাগটা বুঝে নিচ্ছে, নাও করতে পারেননি। শত্রুবাড়ির সামনে লজ্জায় মাথা কাটা পড়বে বলে ব্যস্ত কণ্ঠে বললেন, কি আর করবা, যা আছে সব দিয়ে দাও। পাতাইকা মাথা পর্যন্ত স্বর্ণ দিয়া মুড়াইয়া কাসেমের মাইয়ারে ঘরে তুলমো। পুরা গ্রামবাসী যাতে মনে রাখে এই বিয়া। সব দিয়া দিমু? কি কন এগুলা? মুখ ভার হলো ফরিদার। লোভ করিস না বেডে, একবারে দিয়ে দিতে কই নাই। সবারে দেখা বিয়ে আর বউ ভাত পর্যন্ত দে পড়ো। অনুষ্ঠান শেষ হইলে আবার নিয়ে নিবি, কেউ জানবো না। আর নাজিরে তো তোমার কথাই একমাত্র হুনে। বুদ্ধিটা খারাপ নয়। স্বামী মানুষটা যেমনই হোক, খারাপ বুদ্ধিতে সবার আগে। গয়না নিয়ে মেয়ে আয়েশার ঘরে চলে গেলেন তিনি। মেয়েটা গতকাল রাতে স্বামী সন্তান নিয়ে বাপের বাড়িতে এসেছে, তাও অনেকদিন পর। 51 সংসারে বিয়ে হওয়ায় 4 জন সন্তান থাকায় এ মুখ সহজে হতে পারে না। অনুষ্ঠান এলে দেখা হয় সকলের সাথে। হলুদের জন্য বাড়িতে প্যান্ডেল করা হচ্ছে। নাজির এতে ত্যক্ত বিরক্ত, চেঁচিয়ে গোষ্ঠী উদ্ধার করছে নাজমুল আর পারভেজের। গোলামের পুত নিষেধ করেছেন এসব করতে? আমি কি এখন মাইয়া গেলা হন মুখে হলুদ মাইকে বইয়া থাকবো? ষাঁড়ের মতো চিল্লাস কেন? তুই কোন নবাবজাত যে হলুদ মাখবি না? মাখতেই হইব, আমিও মাখছি। ভ্রু বাঁকিয়ে পিছু ফিরে তাকালো না যে। সামিউলকে দেখে কুচকে নিল মুখখানা। বলল, তোমার লগে আমার জোড়া, আমি হলুদ মাখাবো না? তাইলে কি করবি?
বিয়ে করমু, কাল যামু, কবুল করে বউ লইয়া আইমু, আইয়া ঘুম দিমু। অনেকদিন ভালো করে ঘুম হয় না। নির্লজ্জ। নির্লজ্জা কি আছে? তুমি বুঝি বিয়ের পর থাইকা ঘুমাও না? হাইন যাবেলা বাড়ির থাকবি কইয়া দিলাম, যা অনুষ্ঠান আছে সব পালন করবি। তোর হলুদ শেষে পোলাপাইন মাইয়া গো বাড়ি যাইব, মাইয়ারে হলুদ মাখাইতো। এইসব নিয়ম আমি মানি না। বিয়ের খরচ যতই কম ততই শান্তি। মসজিদে চলো, হুজুর দিয়া ধর্মীয় মতে বিয়ে পড়াই দেও। এত নাটক ফাটক আমার দিয়া হইব না। এইগুলা সামাজিক রীতি। দেখ নাজির, মাথা খারাপ করিস না। মাথা খারাপ হইলে চটকানা দিমু। দেও দেখি তোমার কত সাহস। গলা এগিয়ে দিয়ে কটাক্ষে সুরে বলল নাজির। সামিউল সত্যি সত্যি হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যেতে লাগলো তার দিকে। এ অবশ্য নাজিরের মতোই তেরা ঘাওড়া, সত্যি সত্যি মেরে দিতে পারে। তখন আবার বাকিদের সামনে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না সে, তাই সরে গিয়ে বলল, ব্যস্ত আমি, তোমার লগে পরে কথা হইব। তোমার মতো ফটকারে নাজিসা ডরায় না। আমি ফটকা? কোনো সন্দেহ? তারা হারামজাদা। নাজির দাঁড়ালো না, লুঙ্গি দুই হাতে শক্ত করে ধরে দৌড়ালো। সামিউলও কম যায় না, আজ যেন একে ধরেই ছাড়বে। স্ত্রীকে নিয়ে নওশাদ বাড়ি এলো দুপুরের দিকে। ছুটতে ছুটতে তাদেরকে দেখেও তেমন একটা প্রতিক্রিয়া করলো না নাজির। একসময় হাঁটু ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। সামিউলও আর কিছু বলল না। চাচাতো ভাই, দুলা ভাই আর তাদের মামাতো ভাইরা মিলে কাজে ব্যস্ত। আয়েশার স্বামী বদরুল হাতে ক্যামেরা আর ফ্রেম নিয়ে ঘুরছে, হলুদ সন্ধ্যার ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে। কাপড়ের ব্যাগগুলো বারান্দায় রেখে হাসজ্জ্বল মুখে তাদের দিকে তাকালো নওশাদ। বড় ভাইকে ডাকলো। ভাই এসে পড়েছে। নাজির অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো। বিয়ের পর থেকে ছোট ভাইয়ের সঙ্গে তেমন একটা কথাবার্তা হয় না। আগে সপ্তাহে একটা হলেও চিঠি না পাঠালে হতো না, অথচ গত 2 মাসে একটা চিঠিও সে নিজে থেকে পাঠায়নি। এমনকি নওশাদের তরফ থেকে চিঠি এলেও দেয়নি উত্তর। তেসরা স্বরে বলল, ভালো করছো, আয় কোলে লই। মিল্টন ফিক করে হেসে দিল। নাজিরের বিয়েতে সবচেয়ে খুশি এবং ব্যস্ত মানুষ সেই। পাত্রী পছন্দ না হলেও তার ভাইজান যে বিয়ে করছে এতেই সে সন্তুষ্ট। তার হাসিতে লজ্জায় পেল বোধহয় নওশাদ। ফের একবার অপরাধবোধে জর্জরিত হলো মন। অজান্তেই যে কত বড় একটা আঘাত পিতা সমতুল্য বড় ভাইকে সে দিয়েছে তা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। লিলি বিরক্ত হলো, মুখ বাঁকিয়ে ভিটের দিকে হাঁটা ধরল। প্রথমে এসে পুরনো মাটির ঘরে থাকায় চিনতে অসুবিধা হলো না। মেয়েটার মুখভঙ্গি নাজিরের দৃষ্টি এড়ায়নি, তাই শক্ত কণ্ঠে বলল, শাওন, তোর বউরে ওইখানে দাঁড়াইতে ক। এক পায়ে গলে তোর ঠ্যাং আমি ভাঙ্গে দেমু। আচমকা আচরণের বদল হওয়ায় সকলের দৃষ্টি এসে স্থির হলো নাজিরের দিকে। নওশাদ অবাক হলো বেশ। লিলি পথিমধ্যে থেমে দাঁড়ালো, ভ্রু কুচকে তাকালো পেছনে। নাজির 2 কদম এগিয়ে হাত দুটো পেছনে রেখে বলল, শিক্ষিত মাইয়া মানুষ, অথচ আদব কথা নাই কেন? বাপ মা সালাম দিতে শিখায় নাই? তা না শিখালে না শিখাক, মুখ বাঁকাইছো কেন? লিলি ভড়কে গেল। এক পলক নওশাদের দিকে তাকালো। নওশাদের দৃষ্টি তার দিকেই স্থির। দৃঢ় কণ্ঠে বলল, কখন বেঁকিয়েছি? মাত্রই বাঁকাইছ। আমাকে দিকে তাকাইয়া চোখ মুখ দজ্জল মহিলাগুলোর মতো কইরা বাঁকাইছ। ভাষা ঠিক করুন, একদম মিথ্যা বলবেন না। আমি মিথ্যা কইছি? আমার ভাষায় ভুল ধরো? ওরে আমার শুদ্ধ নারী রে। আমি আর 5টা নরম সরম ভাষুয়ে লাহান না। আমি মানুষটা সোজা। তোমার চোখ মুখ বাঁকানি তোমার জামাই রেগে দেখা আমগো না। শুধুমাত্র ছোট ভাইয়ের বউ বইলা, বেশি কিছু কইলাম না। লিলির ভীষণ রাগ হলো। দাঁতে দাঁত পিষে স্বামীর উদ্দেশ্যে বলল, তোমার বউকে অপমান করছে আর তুমি চুপ করে শুনছো? তো ওই কি কইব? সাহস আছে? মুখ ভাঙ্গে দেব না আমি? পালাই বিয়ে করার আগে খবর নেও নাই? তোমার জামাই যে বড় ভাই আছে, খবর না নিয়ে বিয়ে করছো কেন? চোখ কালা মুখ কালা করে দেহ। সংসার করতে হইলে আচরণ ভালা মাইয়ের মতো করো। এতদিন হইয়া গেল অথচ বউয়ের আদব কায়দা শিখেতে পারস নাই। শেষের কথাটা ছোট ভাইয়ের উদ্দেশ্যেই বলল সে। নওশাদেরও স্ত্রীর প্রতি বিরক্তি বাড়ল। আসার পথে কতবার করে বলে দিয়েছে কারো সঙ্গে অহংকার নিয়ে কথা বলবে না, আর মুখের অভিব্যক্তিও নরম শীতল রাখবে, অথচ মেয়েটা শুনল না। বিকৃতি করলো তাও কিনা নাজিরের সামনে। অহংকারী মানুষ আবার নাজির সহ্য করতে পারে না। মিনমিনে স্বরে নওশাদ বলল, বয়স কম ভাই, ভুল করে ফেলেছি ভাই। তাছাড়া অনেক দূর থেকে এসেছে তো। বয়স কম কিন্তু আগেই পাইকা গেছে। যাই হোক, মাপ চাইতে ক। মাফ কেন চাইব? মগের মন লোক নাকি? লিলির কণ্ঠে তেজ। নাজিরও তার স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমি রাখলে কি হইব জানোস তো। কারণে এমন তেজ আমার সামনে চলবো না। নিজেরটা খাই, আর কখন কেমনে কারে সালাম দিতে হইব তা বউরে শিখাই দোষ।
নওশাদ স্ত্রীর উদ্দেশ্যে কঠিন গলায় বলল, মাফ চাও ভাইয়ের কাছে। চাইবো না। অন্যায় যখন করেছো মাফও চাইতে হবে। আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। নওশাদ থেমে গেল। নাজির বিদ্রুপ করে বলল, কে রে হাওয়া ফুস? বউ এখনই কথা শুনে না, তাই আগে পরে কি যে হইবে আল্লাহ জানে। যা ঘরে যা, কপালে বহুত দুর্ভোগ লেখা আছে, দেখবি সেদিন বুঝবি ভাইয়ের কথা না শোনার ফল। আহত দৃষ্টিতে তাকিয়ে নওশাদ চলে গেল ঘরে। লিলির উপর রাগটা বাড়ল। মেয়েটা সত্যি অবাধ্য, অথচ বিয়ের আগে কত সাদাসিধেই না ছিল। আসলে ছিল নাকি সবই অভিনয়? এই 2 মাসে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা গ্রাস করলো ধরিত্রীকে। মমিনুল শাহর দালানের পাশে বিশাল এক ফাঁকা স্থান, ওখানে গায়ে হলুদের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। ফরিদা হলুদ বেটেছেন। সামিউল পারভেজ নাজবুল জোর করে টেনে এনে নাজিরকে বসালো সেখানে। নাজির বিড়বিড় করে বকছে সবটাকে। বিয়ের নামে এত সব রং তামাশা তার ভালো লাগছে না। এদিক থেকে নওশাদকে ভীষণ হিংসে হচ্ছে। বেটা পালিয়ে বিয়ে করে ঠিক এসব অত্যাচারের হাত থেকে বেঁচে গিয়েছে। আগে জানলে মিস্ত্রিটাকে পটিয়ে ভাগিয়ে আনা যেত। ফরিদা এসে সর্বপ্রথম গালে হলুদ মাখিয়ে অনুষ্ঠান পর্ব শুরু করলেন। বদরুল ক্যামেরা তাক করে বলল, শাল্লাহ হাসো দেহি। কথাটা যেন নাজিরের ভেতরে জ্বালা ধরিয়ে দিল। পাশুটে মুখে বলল, আমনি মিয়া আসলে একটা বট, একেবারে নামে লাহান। যে আপনার নাম বদরুল লাগছে তারে 1 কেজি কুড়া উপহার দিমু। বদরুল রাগলেন না। শালাদের মধ্যে একমাত্র নাজিরের সাথে বেশ জমে তার। যদিও লোকটা তেমন একটা সুবিধার নয়, তবুও এক এক সময় পরপর 3টা ছবি তুলে ক্ষান্ত হলেন তিনি। বইয়েরও তো আবার তুলতে হবে, বিয়ের তো এখনো বাকি। রিল শেষ হলে আছে মহাঝামেলা। রাজধানী ছাড়া ভালোটা পাওয়া যায় না। মর্জিনা সুযোগ বুঝে নাজিরের সারা মুখে এক খাবলা হলুদ মাখিয়ে হাসলেন। কিছুটা দাঁতেও লেগে গেল। থুতু ফেললো নাজির। চিবিয়ে চিবিয়ে বলল, বয়স তো কম হয় নাই, এবার ভালো হয়ে যান চাচি, একটু শান্তি দেন। নিজের বিয়ে তো আমাদের দাওয়াত দেন নাই, অথচ শরমের মাথা খাইয়া আমার বিয়ে দাইছেন। তুই তখন দুনিয়াতাই ছিলি রে হারামজাদা। তাই বললে বিয়াত বইবেন? অপেক্ষা তো করতে পারবেন। হ, তোর লইগা কুমারী হইয়া বয়া থাকতাম। তা থাকবে কেন? আমার চাচারে দেখে তো আপনার জিব্বা লালা পড়ছিল। যেই না এক চাচা, তোর চাচাই আমার রূপ দেখা আমার বাপের পিছন ছাড়েই নাই। পরে তোর দাদার আবদারে আমার বাপের মন গলছিল। আহ চাপা, নতুন জামাই বইলা তোরে কিছু কইলাম না। ঝগড়ার মধ্যে দিয়ে তার গায়ে হলুদ শেষ হলো। সেই হলুদ নিয়ে বাকিরা রওনা দিল কনের বাড়ির উদ্দেশ্যে। এই প্রথম বাড়ির কোনো অনুষ্ঠানে সরলার পরিবারকে আমন্ত্রণ করা হলো না। এই বিয়ের অন্যান্য 2 কন্যাকেও বলল না। পিতার রাগ আর জবান সম্পর্কে তারা অবগত। বৃদ্ধ একবার যা বলবেন তাই করবেন, বরং কেউ তার সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে তাকেই না আবার একই শাস্তি দিয়ে দেয় কে জানে। মিষ্টির বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখেনি বাপ-দাদা, বরং এটাই যেন এখন পর্যন্ত মাস্টার বাড়ির সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিবাহ। তবুও ভেতরে ভেতরে অনেকেই অসন্তুষ্ট। সুজাতা চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে খুশিতে। তার খুশির কারণ প্রিয় ফুপুর বিয়ে নয়, বরং খুশির কারণ বিয়ে হলেও ফুপু আর দূরে কোথাও যাচ্ছে না, একই গ্রামে থাকবে। যখন তখন চাইলেই তাকে দেখা যাবে, খেলা যাবে। বাজনা বাজাতে বাজাতে শাহবাড়ি থেকে বরযাত্রী এলো হলুদ নিয়ে। চারিদিকে উৎসবমুখর পরিবেশ। পুরো গ্রাম লেগে গেল হইচই। নারীরা এসে হলুদ লাগালো মিস্ত্রিকে। ছেলেগুলো সবকটা বাদর। এসে এমন লাফালাফি করলো, সুজন, রুহুল, তালেব, মাসুম একপাশে দাঁড়িয়ে চুপচাপ শুধু ঠোঁট কামড়ে দেখে গেল তা। তাদের এই নীরবতায় যেন আরও প্রশ্রয় পেল সবকটা। ইচ্ছে মতো হইচই করে অনেক রাতে বাড়ি ফিরে গেল। মায়ের নিষেধাজ্ঞার পরেও ওই রাতের বেলাতেই গোসল সেরে ঘরে এসে খিল দিয়েছে মিস্ত্রি। নিস্তব্ধ নিশীথে বসে রইল জানালার ধারে। ধীরে ধীরে বাইরে বিদ্যমান সমস্ত কোলাহল থেমে গেল। শুধু রইল ঝিঝি পোকার গান। মিস্ত্রির চোখের পাতায় ঘুম আসছে না। আংশিক পরিচিত এক পুরুষকে বিয়ে করে অপরিচিত এক সংসারে যেতে হবে ভেবেই কান্না পাচ্ছে। রাত গভীর হতেই দরজায় টোকা পড়ল। ধক করে উঠল তার বুক। দরজার কাছে দাঁড়িয়ে কান পাততেই শুনতে পেল পরিচিত কণ্ঠস্বর। মিছরি, ঘুমিয়ে গেছোস? সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো মাসুম। দরজা আটকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঘুমাস নাই? না। হাসা কইরা ক, এই বিয়েতে তুই রাজি? অসময়ে অহেতুক প্রশ্নে ঠোঁট উল্টালো মেয়েটি। নাক টানলো। মাসুম যেন উত্তর পেয়ে গেল। বলল, চল তাহলে। কোথায়? বরিশাল। কালী বিয়া, বাড়ি ভর্তি মানুষ, ঘিচ ঘিচ করবো, তখন আর কিছু করার থাকবো না। আমি সবাইরে বুঝাইছি, কিন্তু কেউ বুঝে নাই। এখন পালাইয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ব্যাগ গোসা, আমি খোঁজ নিচ্ছি। একটু পর একটা ট্রেন আছে, ওইটাই কইরা একেবারে সদরঘাট যামু। এরপর লঞ্চে কইরা বড় মামার বাড়িতে দিয়া নিয়ে আমো তোরে। দাদাজানের মান সম্মান নষ্ট হবে, তাই মা কিছু করতে নিষেধ করেছে। তোগো সম্মানের গোষ্ঠী কিলাই।
যারা নিজেগো মাইয়ারে স্বার্থসিদ্ধির লাইগা ব্যবহার করতে চায় তাগো সম্মান রক্ষার তাই আমগো না। হেগো দায়িত্ব না থাকতে পারে, কিন্তু বড় ভাই হিসাবে আমার দায়িত্ব আসে। ব্যাগ গোছা আর এই শাড়ি বদলা। উষ্টা খাইয়া পড়লে মায়ের খাবি। আমি বাইরে আসি, তাড়াতাড়ি আয়। কেউ দেখে ফেললে? কেউ দেখবো না, সবাই ঘুমাইতেছে। মিস্ত্রি মাথা নাড়ালো। নিভে যাওয়া আশার আলো ধপ করে জ্বলে উঠল। দরজাটকে দ্রুত পোশাক বদলে সবকিছু গুছিয়ে নিল সে। পৃথিবী আর কেউ তাকে না বুঝলেও ছোট ভাই যে বুঝবে তা সে জানত। ভোরের আলো ফুটতে শুরু করেছে। শোনা যাচ্ছে বদ্ধক্ষোভ থেকে গৃহস্থ বাড়ির মোরগের ডাক আর খাবারের সন্ধানে বের হওয়া পাখিদের কিচিরমিচির শব্দ। বসার ঘরে বাপ চাচা আর দাদার সামনে এক কোণে অপরাধীনে দাঁড়িয়ে আছে মাসুম। ভেতর থেকে ভেসে আসছে মেয়েলি কান্নার শব্দ। আহাজারি করে বলছে, ভাইজানের কোনো দোষ নেই, তোমরা বকো না তাকে। বোনের কান্নায় মাসুমের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এসে দাদা আকবর মিয়া লাঠিতে শব্দ তুলে গম্ভীর কণ্ঠে বললেন, এইটা কি তুমি ঠিক কাজ করতেছিলা? ছোটরা বড় গোথাইকা শিখে, আর তুমি বড় ইয়া ছোট বোন রে কিনা পলানো শিখাইতেছিলা। মুক্তির পর দেখতেছিলাম, বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। কেন, আমরা কি তোমার বোন রে আগুনে ফালাইয়া দিতেছি? কোনো সন্দেহ? মাসুম, দাদার লগে তর্ক করার সাহস পাইছো কই তাইক্কা? জিহ্বা কিন্তু ছিঁড়া দিমু। পিতা কাশেম আলী ছেলের ঝটপট জবাব দেখে গর্জে উঠলেন। মাসুম এখনো নির্বিকার, চোখে মুখে অপরাধ বোধের ছিটে ফোটা পর্যন্ত নেই। শেষ রাতে বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে, কিন্তু বেশি দূর আজ যেতে পারেনি। জিন্নাত আলী লোকটা বয়স্ক হলেও তার চোখ কান এখনো যৌবনের মতো তীক্ষ্ণ। ঠিক শুনে ফেললো মানুষের হাঁটা চলা আর ফটকের দরজা খোলার শব্দ। তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। মূল ফটক পর্যন্ত যেতেই দেখে ফেললেন তাদের। তারপর দৌড়ে এসে জাগিয়ে তুললেন বাকিদের। বাপ চাচা তখনই গিয়ে হাতের নাতে দুই ভাই বোনকে ধরে ফেললো। মিস্ত্রিকে টেনে হিঁচড়ে নিয়ে এলো বাড়ি। মিস্ত্রি আসা মানেই তো তার পিছু পিছু এমনিতেই চলে আসবে মাসুমও। ভাইরা যে তার উপর রেগে নেই তা নিশ্চিত। তাই তো বাপ চাচাদের সাথে এবার আর তারা যায়নি দুজনকে আটকাতে। আকবর মিয়া হাত উঁচিয়ে ইশারায় ছেলেকে থামিয়ে দিলেন। নাতির উদ্দেশ্যে বললেন, এই কথা কেন মনে হইল? তোমার বোন কি আমার পর? পর না কি আপন, এইটা তো আপনিই জানেন। রক্তের সম্পর্ক হইলে সবাই আপন হইয়া যায় না। আপনি ওর বিয়া কেন নাচিরের লগে ঠিক করবেন? ওর লগে যে আমগো মিশ্রি সুখী হইব তার কোনো গ্যারেন্টি দিতে পারবেন? তাইলে পারভেজ সার লগে সম্পর্ক জানার পরও কেন ফাহমিদার বিয়া অন্য জায়গায় দিলেন? আস্তে কথা ক মাসুম, বাড়িত আত্মীয় স্বজন দিয়া বড়া। পারভেজ শাহ নাজির শাহ এক না, ওরা এক বংশের হইলেও মানুষ ভিন্ন, বাপ ভিন্ন, পরিণতিও ভিন্ন, আর সুখ দুঃখ হইল আল্লাহর নিয়ামত। তোমার বোনের যে অন্য কেউর লগে বিয়া দিলে সুখী হইব তার কি গ্যারেন্টি আছে? পূর্বের মতো তৎক্ষণাৎ উত্তর দেওয়ার মতো যৌক্তিক কিছু খুঁজে পেল না মাসুম। তাই নীরব রইল কিছুক্ষণ। বলল, নাজির মোটেও ভালো না, মুখে লাগাম নাই, বয়সও মিশ্রিত থেকে কত বড়। ওই কেমনে মাইনা নিব? তার মধ্যে ছোটবেলাতে হেগো লেগে আমগো শত্রুতা দেখা আইতেছি, ওরাই কি মাইনা নিব? মন যে খারাপ কিছু নাই, বুঝবেন কেমনে? বিয়া হইল আল্লাহর তরফ থাইকা মাসুম। আরও কত মানুষের এর থেকে অধিক বয়সের পার্থক্যে বিয়ে হইতে আছে। এক কথা কয়দিন কমু, ভুললে যাইও না এই গ্রামের বাড়ি। আমি থাকি আর না থাকি, এই বইন পিড়িতি সারাটা জীবন দিলেও রাখ্য। এখন ঘরে যাও। সবার অগোচরে হওয়া বৈঠক শেষ করে নিজেই সবার আগে প্রস্থান করলেন আকবর মিয়া। মাসুমের কথা এবারেও অগুরুত্বপূর্ণ হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আর না মাসুম বুঝলো দাদার কথা। যার জন্য মনে একবার খারাপ লাগা ঘৃণার সৃষ্টি হয়, তার জন্য হঠাৎ করে কিংবা কোনো যুক্তিতেই ভালো লাগা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। মাসুমের ক্ষেত্রেও তাই হয়েছে। নাজিরের সাথে সর্বদাই তার সাপে নেউলে সম্পর্ক। জীবনে একবার হাতাহাতি পর্যন্ত হয়েছিল। সেই ছেলেকে প্রিয় বোনের স্বামীরূপে কিভাবে মেনে নেবে সে কিছুতেই যেন ভাবতে পারছে না। তাই রেগে মেগে ঘরে গিয়ে খিল আটল সে। আজ আর বাইরে বেরোবেই না। রঙিন কাগজ আর ফুলে ফুলে সেজে উঠেছে বিয়ে বাড়ি। গোসল সেরে শেরওয়ানি পরে জামাই সাজে প্রস্তুত নাজির। বাইরে চলছে বরযাত্রী সাজানোর তোড়জোড়। গ্রাম এক হওয়ায় গরু বা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হলো না, শুধু দূরগ্রাম থেকে আনা হয়েছে পালকি। নাজির প্রথমে চলে এলো বাবার ঘরে। দুই হাত মেলে আনন্দিত কণ্ঠে বাচ্চাদের মতো করে বলল, আব্বা আব্বা কেমন লাগতেছে? শুয়ে থাকা সোভান আলী সার মুখশ্রীতে আনন্দ ঝলক দিয়ে উঠল। মুখ দিয়ে টেনে টেনে আওয়াজ করলেন। তার হাতের ইশারায় এগিয়ে গিয়ে বিছানায় বসলো নাজির। মাথা নোয়ালো কিছুটা। সোভান আলী শাহ কাঁপতে থাকা হাতটা ছেলের মাথায় রাখলেন। ধীরে ধীরে ঠোঁট জিভ নাড়িয়ে বলার চেষ্টা করলেন, বাক্য। হ
মাস্টার বাড়ি মাইয়া বিয়ে করতে যাচ্ছি, ভালো করে দোয়া করে দেও। আহ যাই তাহলে, ঘুমাও তুমি, বউনে ফিরাইয়া দেখা করতেছি। বাবার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘর থেকে বেরিয়ে এলো নাজির। দরজার সম্মুখে দেখা পেয়ে গেল নওশাদের। পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই নওশাদ বলল, আব্বার কথা তুমি বুঝতে পারো কিভাবে? আমি তো বুঝি না। বোঝার লাগে কথা বলতে হয়, সময় দিতে হয়, দায়িত্ব নিতে হয়। তুই কোনটা নিছোস? নিজ ইচ্ছা দেহ তো করিস না। খানিকক্ষণ নীরব রইল নওশাদ। হাঁটতে লাগলো বড় ভাইয়ের পিছু পিছু, ধীর কণ্ঠে বলল, হঠাৎ শত্রুর বাড়িতে আত্মীয়তার সম্পর্ক করছে কেন? তুমি তো ওদের ঘৃণা করতে, তাই না? তাতে তোর কি? ওরা আমাদের শত্রু, চাচারাও তো এই বিয়েতে মন থেকে রাজি নয়, তোমার জোর জবরদস্তিতে শুধু রাজি হয়েছে। তো গো মতামতে কি এসে যায়? ওরা আমাদের অভিভাবক। হ্যাঁ গো মতো অভিভাবকের মায়েরে বাপ, তোর পিছে কয় টাকা ঢালছে? দায়িত্ব নিছে কেহ? 12 বছর বয়স থেকে কাম করা শুরু করছি, খাওয়াইছি পড়াইছি আমি। আর অভিভাবক মানে চাচা গো, নিমু খারাম একটা। সর সামন থেকে, তোরে দেখলে রাগ ওঠে। বিয়ের কারণে এখনো রেগে আছো? শুধু বিয়ে করছোস নাকি পালাই বিয়ে করছোস? তাও এক বেয়াদম মাইয়া রে, তাও বউলে কই থাকোস? শ্বশুর বাড়ি। তৎক্ষণাৎ জবাব দিল না নওশাদ, পথিমধ্যেই থেমে দাঁড়ালো। কথাগুলো তীরের ফলার মতো গিয়ে বুঝল তার বুকে, এগোনোর সাহস পেল না। আর নাজির পেছনে ফিরে তাকালো না, সোজা হেঁটে উঠোনের একপাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে সামিউল তাকে ডাকলো, তারপর সকলে বরযাত্রী নিয়ে রওনা হলো। মিস্ত্রি বিছানায় জড়সড় হয়ে বসে আছে, তাকে ঘিরে আছে চাচাতো ফুপাতো বোনার ভাবিরা। পরনে লাল বেনারসি, মাথায় লাল দুপাট্টা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে পোশাকের সঙ্গে মিলিয়ে টকটকে লাল লিপস্টিক, স্বর্ণের অলঙ্কারে দেহ ঢেকে আছে, যেন যেন কোনো নিটোল অপসরী নেমে এসেছে মর্তলোকে। সাত সকালে ছেলের বাড়ি থেকে সবকিছু দিয়ে যাওয়া হয়েছে, জামা কাপড় থেকে শুরু করে গহনা পর্যন্ত। ফলে বাবার বানিয়ে রাখা গহনাগুলো আর ঠাঁই পেল না তার অঙ্গে। উপস্থিত মেয়েগুলোর মুখে যেন লাগাম নেই। খানিক পরপর ফিসফিস করে লজ্জা দেওয়ার জন্য কত কি যে বলছে মিস্ত্রির কানের ধারে। তার অধিকাংশই মিস্ত্রির বোধগম্য হয় না। বিয়ে মানেই তার কাছে শুধু সংসার, রান্নাবান্না, অপরিচিতদের সঙ্গে বসবাস, আর কিছু দায়িত্ব। এর বেশি মিস্ত্রির জানা নেই। বয়সের তুলনায় অবুঝ মেয়ে। কিছু সময় পেরোতেই বাইরে হইচই শুরু হলো। বরযাত্রী চলে এসেছে, সবাই সেদিকে দৌড়ালো। ঘর হয়ে গেল প্রায় ফাঁকা, শুধু ফাহমিদা তাকে রেখে গেল না, বসে রইল পাশে। সুজাতা দৌড়ে এসে বিছানায় বসলো। এত ভিড়ের মধ্যে ফুপুর কাছে সে ঘেঁষতেই পারছিল না এতক্ষণ। ফুপুকে আপাদমস্তক ভালো করে দেখে বলল, তোমাকে তো নতুন বউ লাগছে ফুফু। ও তো বই। জামাই কে? জামাই না, বল ফুপা। ফুফাকে? নাজির শাহ। সুজাতা অবাকই হলো বোধহয়। সে শুধু জানতো তার ফুপুর বিয়ের পর সে এই গ্রামেই থাকবে। সুজাতা যখন তখন চাইলে কে দেখা করে আসতে পারবে। তার চিন্তিত ভাবুক মুখ দেখে ফাহমিদা জিজ্ঞাসা করলো, কি তুইও রাজি না? তোরও নাজিরের পছন্দ না? পছন্দ? পছন্দ। সুজাতা মাথা নাড়ায়। দেখলেই শুধু বকে, তবে ভালোও আছে। আম, পেয়ারা, বার্মিজ খাওয়ায়, আইসক্রিমও খাইয়েছে একদিন। এটুক একটা, যা এখন বাহিরে গিয়ে খেল। আর দেখিস তো কত টেহা ওরা বরযাত্রীর থেকে উসুল করে, তারপর আমায় আইয়া কইবি। সুজাতা দৌড়ালো, মিস্ত্রির মুখে রানে। ফাহমিদা তার উদ্দেশ্যে বলল, মুখ কেমন কইরা বইয়া থাকিস না তো, ব্যাটারে টাইট দিয়া রাখবি, প্রয়োজন হইলে আঁচলে বাইন্ধা রাখবি। ব্যাডা মানুষ যেমনই হোক না কেন, বইয়ের কাছে আইয়া পোলাপাইন হইয়া যায়। এবার ক, বকলে মারলে কি করবি? আমিও বকবো, মারবো। নাক টেনে বলল মিস্ত্রি। ফাহমিদা হতাশ হলো, বলল, ধুর বলতি, তুই ওই ব্যাডার লগে পারবি? বকলে পোলাপাইনের মতো গড়াইয়া কানবি, মারতে আইলে জড়াইয়া ধইরা রাখবি। ছোটবেলায় তো এগুলোই করতি। কেউ কিছু না দিলে মারিত গড়াগড়ি খাইতি। ভাইয়েরা মারতে আইলে তাগই গিয়া ধইরা রাখতি, আর হেরাও গইলা যাইতো। জামাইয়ের লগেও এমন করবি। সংসার করতে অনেক বুদ্ধি লাগে। এই কয় মাসে আমি খুব ভালো কইরা তো বুঝাই গেছি। এই পর্যায়ে এসে মিস্ত্রির ভীষণ লজ্জা লাগছে। ভয়ে কিংবা লজ্জায় হাত পায়ে তালু ঘেমে উঠছে। এক হাতের আঙ্গুল দিয়ে আরেক হাতের তালুতে চিমটি কাটছে। ফটকে লাল ফিতা বেঁধেছে কনেপক্ষের অল্প বয়সী মেয়েরা। নাজির ফিতার ওপাশে দাঁড়িয়ে দেখছে এদের কর্মকাণ্ড। সামিউল ফিসফিস করে বলল, মুখে রুমাল চেপা ধর বেহায়া। নাজির ভ্রু কুচকালো। কেন ধরতে হয়? চুরি করতে আইছি নাকি বিয়ে করতে আইছি? আমি কেন মুখ ডাকবো? সামিউল চোখ রাঙালো। এই ছেলে আসলে নির্লজ্জ। ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, কি চাই তুমগো? ফুপাতো বোন নয়না দাঁত কেলিয়ে হেসে বলল,
টেহা লাগবো, নাইলে ভিতরে ঢুকতে দেওয়া যাইব না। নাজমুল শাহরিয়ার একসঙ্গে বলে উঠল। এক পয়সাও দিব না। আরেক মেয়ে ফিরোজা বিপরীতে বলল। না দিলে জানগা। নাজির চোখ মুখ কুচকে বলল। কত লাগবো কত তাড়াতাড়ি টেয়া পয়সা লইয়া ভিতর ঢুকে জায়গা দেও, কবুল কইয়া বলুয়ে যাই। দুলা ভাইয়ের দেরি তরসায় না, আমগো বইনেরে লইয়া যাওয়ার এত তারা। তো তারা থাকবো না? তোমার বোনটা একটু দেরি করে পয়দা হওয়ায় কত বছর ধরে আমারে একলা পড়ে থাকতে হয়েছে, তার শোধ তুলতে হইব না? মেয়েরা ভারী মজা পেল। এমন রসিক দুলাভাই আজ পর্যন্ত তারা দেখেনি কোথাও। পারভেজ বলল। এত তাড়াতাড়ি হার মাইনা নিবি? মিল্টন দাম্ভিক কণ্ঠে বলল। হার আবার কি, আমার ভাইজন সবসময় জয়ী। টেহা পয়সা লইয়া মাইয়াগুলোকে কাজ্যা করার সময় নেই। আমার ভাইজান অনেক বড় লোক, টেহা পয়সা সিনিমিনি খেলে। ঠিক কইছি না ভাইজান? নাজির খুশি হলো, মাথা নাড়িয়ে বলল। একদম ঠিক কইছস, এই লাইগা তোরে আমি ভালা পাই। সামিউলের উদ্দেশ্যে বলল। যা চাই তাই দিয়ে দে ভাই, গরম লাগতেছে। সামিউল বাঁকা দৃষ্টিতে চাচাতো ভাইয়ের দিকে তাকালো, যা চাইলো তাই পকেট থেকে বের করে দিয়ে দিল। নাজির সেই সুযোগে তার হাত থেকে আরো দুটো বড় বড় নোট ছো মেরে নিয়ে দিয়ে দিল মেয়েদের হাতে। বলল, ধরো এইটা তোমাকে বকশিস, সারাটা জীবন এই অধমের কথা মনে রাখবা, ঠিক আছে? ছেলেমেয়েরা খুশি হয়ে গেল। মরিচ গোলানো শরবত আর খেতে দিল না, কাচি বাড়িয়ে দিল ফিতা কাটার জন্য। নাজির ফিতা কেটে ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়াতে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে তারা আনন্দিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। এক বড় না দুই বড়, আমাকে দুলাভাইয়ের মন বড়। দুলাভাই দুলাভাই জিন্দাবাদ জিন্দাবাদ। অদূরে দাঁড়িয়ে আকবর মিয়া তিন নাতি পলক্ষীন চোখে সেসব দেখছে। মাসুম ঘর থেকে সত্যি সত্যি আর বের হয়নি। নাজির আর মিল্টনের মুখখানায় দাম্ভিকতা। তাদের দিকে তাকিয়ে দুজনাই হাসলো। মুখে কোনো শব্দ প্রয়োগ না করে ইশারায় বুঝিয়ে দিল, দেখ তোদের বাড়িতেই তোদের মেয়ে নিয়ে যেতে এসেছি। তারা সেই চোখের ভাষা বুঝলো। চোয়াল শক্ত করে ঠায় দাঁড়িয়ে রইল। আর কিছুই বলার নেই, কিছুই না। সামিউল বিরক্ত হয়ে বিড়বিড় করলো। নাটকি পোলা, এক বিয়াতে সব উসুল কইরা আমার বাপেরে ফকির বানায় দিতেছে। সর্বপ্রথম বরযাত্রীদের ভোজন করানো হলো। সেসব তদারকি করছে মাস্টার বাড়ির পুরুষেরা। পারভেজ সরু দৃষ্টিতে আশেপাশে তাকালো। দৃষ্টিগোচর হলো অদূরে দাঁড়িয়ে থাকা ফাহমিদাকে। মুহূর্তে বুকটা ধক করে উঠে কয়েক পা সেদিকে আগাতে আচমকা এক পুরুষকে এসে মেয়েটার গায়ে গা ঘেঁষে দাঁড়াতে দেখে থমকে গেল। সে লোকটাকে দেখে ফাহমিদা লাজুক হাসে। দৃষ্টি নামিয়ে কনুই দিয়ে গুঁতো মেরে পালিয়ে বাঁচে। পারভেজের আর বুঝতে বাকি থাকে না মেয়েটা এখন অন্য কারো। বহু আগে নিজের কাপুরুষতার কারণে তাকে হারিয়ে ফেলেছে সে, তাই গন্তব্য বদলে বাকিদের কাছে ফিরে যায়। গ্রামের যত চটকদার প্রভাবশালী শ্রেণীর লোক আছে তাদের বেশিরভাগই বরযাত্রী হয়ে এসেছে। বাদবাকি কনেপক্ষ। আফাজউদ্দিনও কনেপক্ষ। তাই খেতে বসে দোষ ত্রুটি খুঁজতে লাগলো বরপক্ষের লোকেরা। না পেয়ে হতাশ হলো। আকবর মিয়া নিজে তদারকি করে সবকিছু আয়োজন করেছেন। ভুল ধরা এত সহজ নাকি? তবুও সিদ্দিক মুখ কুচকে বলল। সিদ্দিক, গোস্ত সিদ্ধ হয় নাই, লবণ বেশি হইছে। আকবর মিয়ার কান পর্যন্ত তা পৌঁছে গেল। তিনি এসে নাজিরের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো নাজ্জামাই? নাজির সরু দৃষ্টিতে তাকালো, বিড়বিড় করলো। বইটার যত নাটক চলচ্চিত্রের খলনায়ক হিসেবে নিলে ভালো অভিনয় করব। কিন্তু মুখে বলল, না সবাই ঠিক আছে দাদা শ্বশুর। সন্তুষ্ট হলেন আকবর মিয়া। অধরে ফুটে উঠল হাসি। ফের জিজ্ঞাসা করলেন, গোস্ত সিদ্ধ হইছে? লবণ ঠিক আছে? ঠিক আছে। এবার আকবর মিয়া সিদ্দিকের দিকে আর চোখে তাকিয়ে দাম্ভিক হাসলেন। সিদ্দিক দৃষ্টি নামিয়ে নিল। খুব সূক্ষ্মভাবে যে তাকে অপমান করা হয়েছে ভালো করে বুঝতে পারল। খাওয়া দাওয়া শেষে আমিরুল শাহ বললেন, এইবার তাহলে বিয়া পড়ান যাক নাকি? কাশেম আলী বললেন। মেয়েরা হ্যাঁ শুরু করেন। আবার এসে ঘিরে ধরল মিস্ত্রিকে। নয়না দুষ্টু হেসে বলল, দুলাভাই কিন্তু আমাকে পছন্দ হয়েছে রে মিশ্রি। দুলাভাই খুব ভালো, এক সাওয়াতে টাকা দিয়ে দিছে। তার খালাতো বোন রাবেয়া বলল, শুধু কি তাই, লগে বকশিসও দিছে। তাদের গল্প আর দীর্ঘ হলো না। মুরব্বীরা এসে উপস্থিত হলেন ঘরে। দাদি সৈদুন্নেসা, মা পারুল আর চাচি দিলারা তাদের সরিয়ে বসলেন মেয়েকে ঘিরে। সাথে আছেন ছেলেপক্ষ থেকে মর্জিনার মা হেলেনা খাতুন আর ফরিদার বোন বিলকিস। কাজী সাহেব সর্বপ্রথম খুতবা পাঠ করলেন, তারপর শুরু করলেন বিয়ে পড়ানোর কাজ। প্রথমেই জিজ্ঞাসা করলেন, কন্যার ওয়ালি কে হইবে? আকবর মিয়া পুত্রকে ইশারায় ডেকে বললেন, কোনের বাপ হইব? কাশেম আলী পাশে এসে বসলেন। কাজী আর দেরি না করে শুরু করলেন, নাজির কাসেম আলীর একমাত্র কন্যা তারমান খাতুন মিছরিকে 1001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ে করতে আপনি সম্মত? সম্মত থাকলে কবুল বলেন বাবা। সময় নিল না। হাসুজ্জ্বল মুখে সঙ্গে সঙ্গে বলে উঠল, জি কবুল।
আবার বলেন। কবুল। আরেকবার। কবুল। আলহামদুলিল্লাহ। নাজির সাথে সাথে উপস্থিত সকলে একসঙ্গে বলে উঠলেন, এমনকি নাজিরও বলল। এবার কাবিননামায় স্বাক্ষর করেন। একটি কাগজ এগিয়ে দিলেন কাজী। নাজির তা হাতে নিয়ে ভালো করে পড়ল, প্রথম টিপসই, তারপর স্বাক্ষর করলো। সেই কাগজটি নিয়ে কনের পিতা অর্থাৎ কাশেম আলীর সাথে ভেতরে চলে এলেন। তিনি খুকু করে কেসে অনুমতি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। খাটের সম্মুখ চেয়ারে বসে একইভাবে শুরু করলেন বিয়ে পড়ানোর কাজ। সুবান আলী শাহর বড় পুত্র নাজির শাহর সঙ্গে 1001 টাকা দেনমোহরে বিয়ে করতে আপনি সম্মত? সম্মত থাকলে কবুল বলেন মা। নাজির যত দ্রুত বলল, মিস্ত্রি তত দ্রুত বলল না। শক্ত হয়ে বসে রইল। মায়ের শরীর ঘেঁষে ঘোমটার আড়ালে মুখমণ্ডল ঘামে ভিজে উঠেছে। তার পারুল ফিসফিস করে বললেন, যা কইতে কইছে তা ক মা। মিস্ত্রি শুনল না সে কথা। হেলেনা হেসে বলল, লজ্জা পায়, এমন একটু হয়। বলেই এগিয়ে গিয়ে টাকা গুজে দিলেন মিস্ত্রির হাতে। বললেন, এবার জলদি কইরা কইয়া ফেল দেখিবু। মিস্ত্রি এবারও নিশ্চুপ। কাজী তারা দিচ্ছেন। কাশেম আলী এবার এগিয়ে এলেন। মেয়ের মাথায় পরম স্নেহে হাত রেখে কোমল স্বরে বললেন, আম্মা কোন থাইক্কা কইবেন, ঠিক আছে? সারা জীবন এই কথা মানবেন ওই। বাবার স্পর্শে ফুপিয়ে উঠল মিস্ত্রি। কান্নাজড়িত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ 3 বার কইতে হয়, আর 2 বার কন মা। কবুল। আবারও আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সেই শব্দ বাইরে পর্যন্ত পৌঁছে গেল। সকলে খুশি হয়ে একে অপরের সঙ্গে কোলাকুলি আর মিষ্টি মুখে মেতে উঠল। কাবিননামায় স্বাক্ষর করতে গিয়ে হাত ঠকঠক করে কাঁপল মিস্ত্রির। সবাই কোলাকুলি করলেও শাহবাড়ির লোকেদের সঙ্গে মাস্টার বাড়ির কেউই হাত পর্যন্ত মিলালো না। মিল্টন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভাইজানের বিয়ে হয়ে গেছে, আবার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। নাচ একটু দেখি। বাড়িতে গিয়ে নাচমু, এনে শরম করে। সবকিছু গুছিয়ে কাজী বেরিয়ে এলেন। হাতে তুলে দোয়া করলেন রবের নিকট। বড়দেরকে উদ্দেশ্য করে বললেন, এইবার স্বামী স্ত্রীকে একত্রে বসিয়ে মিষ্টি মুখ করিয়ে সবাই দোয়া করেন। নাজিরের অদ্ভুত সব অনুভূতি হচ্ছে। বিয়ে করার পেছনে যে উদ্দেশ্যই থাকুক না কেন, অবশেষে সত্যি সত্যি তার বিয়ে হয়ে গিয়েছে। আজ থেকে আরও একজনের দায়িত্ব তার কাঁধে, একজন নারীর দায়িত্ব। সেই নারী তার স্ত্রী। মিস্ত্রির ঘর প্রায় খালি করে দেওয়া হলো। পেছনের জানালায় বাচ্চারা উকি দেওয়ায় সেই জানালাটাও বন্ধ করে দেওয়া হলো। নাজিরকে নিয়ে যাওয়া হলো মিস্ত্রির ঘরে। মুখোমুখি দুজনকে বসানো হতে সৈয়দুন্নেসা বললেন, বইয়ের ঘুমটা তুইলা মুখ দেখো দেখি নাচ জামাই। নাজিরের বুকটা বোধহয় খানিকটা কাঁপলো। ঢোক গিলে বাহ্যিকভাবে নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস চালালো। বিলকিস তারা দিয়ে বললেন, কি রে বউ, কেমন সুন্দরী দেখ। হেলেনা বললেন, পুরা উঠাইয়া দেশ না আবার, এমন কইরা উঠাইবি যাতে শুধু তুই দেখতে পাস। বয়স্ক লোকদের কথায় নাজির কিছুটা বিরক্তই হলো। তারা না বললেও নাজির কখনোই ঘোমটা পুরোটা তুলে নিজের বউ কাউকে দেখাতো না। নিজেকে ধাতস্থ করে 2 হাত বাড়িয়ে ঘোমটা কিছুটা উঁচু করে নিজেই মাথা এগিয়ে নিয়ে তাকালো। মিস্ত্রি চোখ জোড়া খিচে বন্ধ করে রেখেছে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। শ্বাস প্রশ্বাসের গতি তীব্র। নাজির ফ্যাল নয়নে কতক্ষণ যে তাকিয়ে থাকলো কে জানে। গালের তিলটা চুম্বকের মতো তাকে টানলো। এভাবে আগে কখনো কোনো নারীর দিকে নিখুঁত দৃষ্টিতে তাকায়নি সে, এমনকি পূর্বে দেখা দেওয়া মিস্ত্রির দিকেও নয়। যার দরুন আজকে মেয়েটার সৌন্দর্যে সে বিমোহিত হয়ে গেল। তৃপ্তিস্বরে বলল, মাশাআল্লাহ। উপস্থিত সকলের শ্রবণ নালী পর্যন্তই তা পৌঁছালো। বিলকিস পিঠে চাপড় দিয়ে বললেন, হইছে অনেক দেখছস বাপ, বাকি দেখা দেখি বাড়ি গিয়া হইব। নাজির ঘুমটা ছেড়ে দিয়ে দৃষ্টি সরিয়ে নিল। মিস্ত্রি তাকালো ঠিকই, কিন্তু সময় মতো দেখতে পারল না। লোকটার মুখখানা তাকাতে দেরি করে ফেলেছে। এরপর দুজনকে মিষ্টি মুখ করানো হলো। বড়রা এসে দুজনকে প্রাণ ভরে দোয়া করলেন, উপদেশ দিলেন। একসময় বিদায়ের সময় এলো। নাজির ঘর থেকে বেরিয়ে আসতে হঠাৎ কাশেম আলী তার সামনে এসে দাঁড়ালেন। বললেন, আমার রত্নটারে তোর হাতে তুইল্লা দিলাম নাজির, কখন তারে কষ্ট দেইয়া না। যদি ভুল করে তাহলে আমার কইস, তবুও আর মাইয়াডারে কিছু কইস না। দেখা রাখিস, সব দায়িত্ব আইজ থাইক্কা তোর। নাজির শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটার দিকে। বাবারা বুঝি এমনই হয়, মেয়ের জন্য এভাবে বুঝি তাদের কঠিন চোখ থেকে পানি ঝরে। হ্যাঁ, ঝরে তো। এই যে কাশেম আলীর ঝরছে। শত্রুদের ছেলের কাছে নিজের কন্যাকে সঁপে দিয়ে তার সামনে অশ্রু ঝরাচ্ছে। তিনি চলে যেতে তালে বেশে বলল, দাদাজানের লাইগা তোর হাতে আমার বইন তুইলা দিতে বাধ্য হয়েছি। ছোট মানুষ, বয়স কম, সংসারে কিচ্ছু বোঝে না, তাই বইলা ওর উপর কোনো তেজ দেখাবি না কইয়া দিলাম, ফলাফল ভালো হইব না। নাজির দৃষ্টি সরিয়ে নিল। যেতে যেতে বলল, আমার বউ আমি বুঝা নেমু, তোমার জ্ঞান দিতে হইব না। সৈয়দুন্নেসা আর চাচি দিলারা মিস্ত্রির উদ্দেশ্যে উপদেশের স্বরে বললেন, জামাইয়ের অবাধ্য হবি না, সব কথা মাইনা চলবি, ডরাইবি না একদম।
কাছে আসতে চাইলে আসতে দিবি, মুখে মুখে তর্ক করবি না। মিস্ত্রি কাঠের পুতুলের মতো এবারেও নীরব। বাইরে সবাই তারা দিতে কাশেম আলী যখন মেয়েকে নিয়ে যেতে এলেন তখনই দরজা খুলে বেরিয়ে এলো মাসুম। ভাইকে দেখে ভ্যাভা করে কেঁদে দিল মেয়েটা। মাসুম তাকে এক হাতে আগলে ধরে বলল, ধুর বলত, কান্দস কেন? তুই আমার বোন না? মিশ্রিরা কান্দে না, কান্দায়। আমি আছি, বিয়ে আটকাইতে পারি নাই তো কি হয়েছে? হারামজাদাই কিছু কইলে খালি একটা দাগ দিবি, গলাটা ঘাড় থেকে নামাইয়া দিয়ে আইমু। মিস্ত্রির কান্না তবুও থামল না। ঘোলাটে দৃষ্টিতে দূরে দাঁড়িয়ে থাকা বাকি ভাইদের দেখল, বিশেষ করে তালেবকে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল সে। ছোট ভাই ব্যতীত বাড়ির সবার প্রতি তার অভিযোগ আর অভিমানের পাহাড় জমেছে। কারোর সাথে সে কথা বলবে না, কখনোই না। তারপর সবার থেকে বিদায় নিয়ে তাকে বসানো হলো পালকিতে। নতুন বউয়ের আগমনের অপেক্ষায় বাড়ির মেয়ে বউরা মূল ফটকের সামনে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। পালকি এসে থামতেই তারা এগিয়ে গেল সামনে। ফরিদার হাতে বরণডালা, মর্জিনা আর বিথির হাতে ফুলে ভর্তি ঝুড়ি। নাজির সেসব দেখে জিজ্ঞাসা করল, এই সমস্ত নিয়ম আবার কইতে টপকাইল? সরেন, বাড়িতে ঢুকমু। মর্জিনা ধমকালেন, তোর লাইগা সমাজের নিয়ম বদলাইব? তুই ভিতরে যা, নতুন বউরে বরণ কইরা আমরা ঘরে তুলমু। কড়া কিছু বলার জন্য নাজির ঠোঁট ফাঁক করল, কিন্তু পর মুহূর্তে কিছু একটা ভেবে মৌন রইল। বউ রেখে বড় বড় কদম ফেলে সবাইকে পাশ কাটিয়ে চলে এলো ভেতরে। লিলি বারান্দার পাল্লা ধরে পায়ের আঙ্গুলে ভর করে দাঁড়িয়েছিল, কৌতূহলী দৃষ্টি ফটকের দিকে স্থির। বরযাত্রীর সাথে সে যায়নি, পুরোটা সময় বাড়িতেই ছিল। নাজিরের সঙ্গে চোখাচোখি হতেই সোজা হয়ে দাঁড়িয়ে ঘুমটা টানল। নাজির ঘরে যেতে যেতে বলল, ভাব মারানি গো, জীবনে কখনো সুখ শান্তি তাহাই না। এত ভাব না মাইরা সবার লগে গিয়া দাঁড়াইলে তো হইয়া যায়। কেউ কি তারাই দিব? ভাসুরের কথাই প্রথম লিলি রাগ করল না। গতরাতে স্বামী তাকে বুঝিয়েছে, ভাইকে নিয়ে করেছে অনেক গল্প। তাই ওদের সাথে গিয়ে যোগ দেবে কি দেবে না ভাবতে ভাবতে পূর্বের স্থানে ঠায় দাঁড়িয়ে রইল। অপরিচিত কারোর সাথে সরাসরি সে মিশতে পারে না, জড়তা কাজ করে। তার উপর শ্বশুরবাড়ির কেউই তাকে তেমন একটা গুরুত্ব দেয় না, কেমন যেন পরপর মনে করে দূরত্ব বজায় রাখে। মিস্ত্রিকে বরণ করে ঘরে তোলা হলো। আশেপাশে সমস্ত মানুষ বউ দেখতে চলে এসেছে। নাজির পোশাক বদলে সোজা কলপার থেকে গোসল করে এসেছে। এক গোসলে যেন দেহে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। এখন আগের তুলনায় মন মেজাজ ফুরফুরে লাগছে। ফরিদা তাকে ডেকে বললেন, যা বউ লইয়া বাপের লগে দেখা কইরাই। এই কথাটা ফেলতে পারল না নাজির। অস্বস্তি নিয়ে ঘুমটার আড়ালে দাঁড়িয়ে থাকা মিস্ত্রির হাতটা বগলদবা করে বলল, চলেন বেগম সাহেবা, আমনেরে আপনার শ্বশুর আব্বার লগে দেখা করে আনি। মিস্ত্রি কিছু বলার সুযোগ পেল না। তার আগে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একটা ঘরে, যেখানে অপরিচিত একজন লোক বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। পরনে মলিন লুঙ্গি আর সাদা গেঞ্জি, চুল দাড়িতে পাক ধরেছে, শরীরের চামড়া কুচকে গেছে। বয়স 52 হলেও দেখতে লাগে যেন 60। নাজির কানের কাছে ফিসফিস করে বলল, ঘুমটা তুলো। মিস্ত্রি সে কথা শুনল না, তাই নাজির নিজেই সরিয়ে দিল। ঘোমটা সরাতে হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। মাথা তুলে তার থেকে কয়েক হাত লম্বা নাজিরের দিকে বিস্ময় ভরা চোখে তাকালো। নাজির সেই দৃষ্টি খেয়াল করলো না, হাত ছেড়ে দিয়ে বসলো গিয়ে বিছানায়। বাবার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল স্বরে ডাকলো, আব্বা, ও আব্বা, ঘুমাই গেছো? সুবহান আলীশার চোখে সবে মাত্রই তন্দ্রা ভাবটা এসে নেমেছিল। রাত দিনের পার্থক্য তেমন একটা বুঝতে পারে না ভদ্রলোক। জানালার সামনে বিশাল এক সজনে গাছ, তার ফাঁক দিয়ে যতটুকু আলো আসে তা দিয়ে কিছুটা আন্দাজ করতে পারেন শুধু। আবার কখনো কখনো মাথা ধরে যায়। পিটপিট করে চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সামনে বসা অবয়বের দিকে। নাজির তাকে সময় দিল, তবে চিনতে বেশি একটা সময় নিলেন না তিনি। ফাঁকা ঘরে মা ফিরলে যেমন আনন্দে আটখানা হয়ে ওঠে বাচ্চারা, তেমনি তার কৌতূহলী মুখে সূর্যের মতো উদিত হলো ঝলমলে হাসি। শব্দে ঝংকার উঠল। মিস্ত্রি ভয়ে 2 কদম পিছিয়ে গেল। লোকটা এমন করছে কেন বুঝতে পারল না যেন। নাজির তার দিকে তাকিয়ে বলল, শ্বশুরে সালাম দেও। আসসালামু আলাইকুম। আব্বা কইয়া ডাইকো, আবার দেও। ধমকে সুরে বলল, আসসালামু আলাইকুম আব্বা। সন্তুষ্ট হলো নাজির। বাবার উদ্দেশ্যে বলল, তোমার নাজিরের বউ আব্বা, কাশেম আলীর মাইয়া। লোকটার হাসি আরো প্রসারিত হলো। লালবু ধোয়া রূপে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকে হাতের ইশারায় কাছে ডাকলেন, কিন্তু মিস্ত্রি সেই ডাকে সাড়া দিল না। ভয় পাচ্ছে সে। নাজির এক পলক স্ত্রীর দিকে তাকালো। ভয়ের তো মুখখানা দেখে যা বুঝার বুঝে গেল। বাবার উদ্দেশ্যে বলল, খাই শুধু পরে, আমি খাওয়ান পাঠাই দিতেছি। ওই নতুন বউ তো, তাই একটু শরম পায়, পরে গপ্প কইরো। সুবহান আলী শাহ এবারেও ছেলের কথা মেনে নিলেন। তার কাছে মিল্টনকে বসিয়ে রেখে মিস্ত্রিকে নিয়ে বের হলো নাজির। দরজার বাইরে পা রাখতে দেখা হয়ে গেল বাকি নারীদের সাথে। তাদের অপেক্ষাতে যেন এতক্ষণ দাঁড়িয়েছিল তারা।
মিস্ত্রিকে নিজের সঙ্গে করে নিয়ে গেলেন ফরিদা। এখন সবে সন্ধ্যা। ঘরের ভেতরে এনে মাথা থেকে দোপাট্টা খুলে দিয়ে তাকে বিছানায় বসালেন তিনি। বিথি হাত পাখা এনে বাতাস করতে করতে বলল, আমি তোমার কি লাগি কও তো? মিস্ত্রি অপরিচিতা রমণীর দিকে তাকালো। শ্যামবর্ণের স্নিগ্ধ মুখে রূপবতী এক নারী, পরনে কাতান শাড়ি, চিকন হাত দুটোতে দুটি ছড়াচ্ছে স্বর্ণের 2 জোড়া বালা। বয়স কত? আনুমানিক 24-25 হবে হয়তো। মিস্ত্রির প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে হাসলো বিথি। মর্জিনা খোঁচা মেরে বললেন, না চিনাইলে চিনবো কেমনে? আমি হইলাম সম্পর্কে তোমার চাচাতো যা, আমারে নিজের বড় বোনও মনে করতে পারো। মিস্ত্রি ঘাড় কাত করে বাধ্য মেয়ের মতো মেনে নিল কথাটা। বিথি সহ উপস্থিত সকলে সন্তুষ্ট হলো। মর্জিনা জিজ্ঞাসা করলেন, আমারে চেনা চেনা লাগে? হ্যাঁ। কেডা আমি? ছোট চাচি শাশুড়ি। মর্জিনার খুশি যেন ধরে না। বিয়ের কথাবার্তা শেষে ফরিদাকে নিয়ে একবার আংটি পরাতে গিয়েছিলেন ও বাড়ি। তখনই মেয়েটাকে পাশে বসিয়ে গম্ভীর কণ্ঠে বলেছিলেন, আমি হইলাম তোমার সুডো চাচি শাশুড়ি, তোমার জামাইয়ের শত্রু, মনে রাখো কিন্তু। সে কথা কিনা এখনো মনে রেখে দিয়েছে মেয়েটা। মর্জিনার মন জয় করা যদিও সহজ নয়, তবু মিস্ত্রির প্রতি তার মন যেন কিছুটা গড়ল। তারপর ঘরে এলো সুমা। একে একে সবার সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো। বউ দেখতে আসা নারীদের মধ্যে ছড়িয়ে গেল নওশাদ শাহর চুন্নি ধরিয়া আনলেও নাজির আনছে একেবারে গ্রামের ভদ্র শালীন একটা মাইয়া। লিলির খুব কান্না পেল। ঘরে এসে বসে চুপ করে রইল। নওশাদ তার মলিন মুখখানা দেখে জিজ্ঞাসা করলো, মুখ বেজার কেন? ভাবির সাথে পরিচয় হয়েছে? না। কেন? তোমার বাড়ির লোকেরা একদম ভালো নয়। আমার একটা বার ডাকলো না পর্যন্ত। তোমার কথায় নিজ থেকেই গিয়েছিলাম, কিন্তু পাত্তাই দিল না। উল্টে ঠেলে ঠুলে বাহিরে মানুষদেরকে সুযোগ করে দিয়েছি। দোষ তো তোমারই। প্রথমেই তো তাদের মনে নিজের সম্পর্কের বিরূপ ধারণা গেঁথে দিয়েছ। এখন হুট করেই তো আর সব ঠিক হবে না। অন্তত নতুন ভাবির সঙ্গে সম্পর্কটা ভালো করো, যা হয় তোমার। মেয়েটা ছোট, তাতে কি, সম্পর্ক তো বড়। তাই জন্যই ওইটুকু একটা মেয়েকে তোমার ভাই বিয়ে করে আনবে? এই পরিবেশে সংসার করতে পারবে ও? বয়সে কিছু যায় আসে না। গ্রামে 13-14 বছর হলে এই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় নিজের থেকে বয়সে দ্বিগুণ পুরুষের সঙ্গে। থাকতে থাকতে শিখে যাবে। লিলি বিপরীতে আর কিছু বলল না। তার চিন্তা হচ্ছে, মাথায় শুধু এই বিষয়টাই ঘুরে বেড়াচ্ছে। রাত বাড়ল। সব আচার অনুষ্ঠান আর বাসর ঘর সাজানো শেষে মিস্ত্রিকে নিয়ে আসা হলো নাজিরের ঘরে। বিছানার মাঝখানটায় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভরিয়ে রেখেছে ঘর সাজানো শাহরিয়ার, জাহিদ, মিল্টন আর প্রতিবেশী মেয়েরা। চতুষ্কোণে পর্দার মতো টানানো হয়েছে গাঁদা ফুলের মালা। মিস্ত্রিকে ফুলের ঠিক মাঝখানটায় নিয়ে বসানো হলো। পরনে ভারী বেনারসি বদলে গায়ে জড়ানো হয়েছে আরেকটা হালকা বেনারসি। আপাদমস্তক ঢেকে রাখা গহনাগুলো খুলে রেখে পরানো হয়েছে প্রয়োজনীয় হালকা গহনা। সারাদিনের ক্লেশ ক্লান্তি দূর হয়ে এখন একটু স্বস্তি আর শান্তি ফিরে এসেছে মেয়েটার জীবনে। যেন হাফ ছেড়ে বাঁচল সে। পুরুষেরা আশেপাশে নেই। বিথি দুষ্টু হেসে বলল, এই যে দুধের গ্লাস রাইখা গেলাম, স্বামী আইলে তারে খাইতে দিবা, আর যা কয় তাই কিন্তু শুনবা। ফরিদা হেলেনা তার কানে কানে আরো কিছু বললেন। এই রাতে কি হয় তার সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে সব বুঝিয়ে চলে গেলেন ঘরের বাইরে। ভয় কিংবা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মিস্ত্রির দেহ। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। তার বাবা তাকে এই কোথায় পাঠালো? অত বড় একটা লোককে সামলানো কি তার পক্ষে সম্ভব? ধীরে ধীরে ঘর ফাঁকা হতে লাগলো। দরজা চাপিয়ে যে যার মতো বেরিয়ে গেল। থুতনি পর্যন্ত ঘোমটা টেনে হাঁটু মুড়ে পুতুলের ন্যায় ফুলসজ্জিত বিছানায় বসে রইল মিস্ত্রি। ঠিক কতক্ষণ যেভাবে বসে রইল তার হিসেব নেই। বসে থাকতে থাকতে এক পর্যায়ে পায়ে ঝিম ধরে গেল। চাচাতো ভাইদের মাঝখানে আটকে আছে নাজির। দুষ্টুগুলো ইচ্ছে মতো তাকে খোঁচাচ্ছে। বিরক্ত হয়ে এবার সে ধমক দিল, তোকে সাহস তো বাইরে গেছে, ভিতরে ঢুকতে দিবি নাকি বাইর খাবি? নাজমুল দুদিকে মাথা নাড়ালো। না, টেহা দাও আগে। তোমাকে বাসর ঘর সাজাইছি, এখন টেহা লাগবো। আমি কইছি সাজাইতে, হুদাই ঘর নোংরা করলি, কে পরিষ্কার করবো এখন? টেহা দিলে আমরাই করাইয়া দিমু। তাড়াতাড়ি টেহা দেও, না হলে ঢুকতে দিমু না। শালা সব কটাই লোভী, একেবারে বাপের পতন হইছে। নে ধর। সঙ্গীর ভাঁজ থেকে কিছু খুচরো টাকা বের করে ওদের হাতে ধরিয়ে দিতে সবকটা আনন্দে চেঁচিয়ে উঠল। দরজার সামনে থেকে সরে চলে গেল নিজেদের দালানের দিকে। মিল্টন মুখ চেপে হেসে বলল, ভাইজান শুভ কাপনা আমনের। নাজির ভ্রু কুচকাল। গোলামের পুত। মিল্টনকে আর পাইকে লুঙ্গি উঁচিয়ে দৌড়ালো বাকিদের সাথে। নাজির দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো। এক বিয়ের চক্করে যে যেভাবে পারছে তাকে খোঁচা মারছে।
এমনকি যারা তার ভয়ে চোখ তুলে তাকাতে পারে না তারাও কি কপাল। কাঠের দরজায় খিল দিয়ে পিছু ফিরতে নজরে পড়ল ফুলে ফুলে সজ্জিত বিছানার মাঝখানে বসে থাকা আরেক ফুলপরীকে। হারিকেনের টিমটিমে আলোয় অস্পষ্ট কিছুটা। নাজির সর্বপ্রথম হারিকেনের আলো বাড়ালো, তারপর এগিয়ে গিয়ে ঢপাস করে বসে পড়ল বিছানায়। মিস্ত্রি কেঁপে উঠল খানিক। নাজির তা অনুভব করলো, নিচু স্বরে বলল, ঘুমটা তোলো, গরম লাগে না? ভাবি বলেছে আপনি খুলবেন। কোনো ভাবি কইছে? 100 বার এই ছাতার মাথা খুলতে পারুম না। নতুন দেখতেছি নাকি? অপরিচিত ঘর, বর আর পরিবেশে শরীর এখনো ক্রমান্বয়ে কাঁপছে মিস্ত্রির। কম্পনরত হাতে সে ঘুমটা তুলে আঁচল নামিয়ে রাখলো মাথা থেকে। টিমটিমে হলদে আলোয় নাজির তাকে গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মিস্ত্রি সেই দৃষ্টিকে অবজ্ঞা করে সারা ঘরে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করলো, বিদ্যুৎ নেই, চলে গেছে? জানি না। আলো জ্বলছে না কেন? হারিকেন চোখে লাগে না? কানা নাকি? বৈদ্যুতিক আলোর কথা বলছি। নাই। ওই দালানে তো দেখে এলাম। ওই দালানে থাকলেও এই দালানে নাই। পুরো বাড়িতে মিটার মাত্র একটা। সেই মিটার থেকে 4টা ঘরে আলো জ্বলে আর 2টা ঘরে চলে ফ্যান। গরমে এখন ঠিকমতো বিদ্যুৎও আসে নাই। কই, আমাদের বাড়িতে তো আছে। তোগো বাড়ি তো উত্তর পাড়ায়, পিছনের রাস্তা দিয়ে অন্য গ্রামে যাওয়া যায়, তাই আনা গেছে। আমরা থাকি পশ্চিমে, তাই বিদ্যুতের তার এতদূর ঠিকমতো আয় না, আইলেও লোড নেয় না। নীরবে শুনল মিস্ত্রি। নিচ থেকে দুধের গ্লাসটা উঠিয়ে এবার সামনে ধরলো নাজিরের। নাজির এক পলক তাকিয়ে রইল তার হাতের দিকে। মিস্ত্রি মিনমিনে স্বরে বলল, এটা আপনার। আমার কেমনে? গরুর। ভরকে গেল মিস্ত্রি। বলল, আপনাকে খেতে বলে গেছে। নাজির কিছুক্ষণ চুপ করে থাকে, দুধের গ্লাস হাতে নেয় না, বলে, তুই খা। আমি কেন খাবো? আপনারটা আপনি খান। ব্যাপার কি? মতলব তো ভালো ঠেকতেছে না। দুধে কিছু মিশাইছো নাকি? কি মেশাবো? বিষ। আটকে উঠল মিস্ত্রি। কি বলছেন? বিষ কেন মেশাবো? আমারে মারতে? আপনাকে কেন মারবো? আমাদের বিয়ে হলো না? আপনি তো এখন আমার স্বামী, তাই না? তাহলে স্বামী হিসেবে মানছো? মিস্ত্রি নিশ্চুপ। নাজির তারা দিল, তাড়াতাড়ি খা, আমার সামনে খাবি। তোগো বিশ্বাস নাই? সারাক্ষণ মাথার ভেতরে কুবুদ্ধি লইয়া ঘরস। মিস্ত্রি কিশোরী মনে রাগে সঞ্চার ঘটল। রাগে ফুসতে ফুসতে এক নিঃশ্বাসে গ্লাস থেকে তরল দুধটুকু গলাধ্যকরণ করলো। নাজির ঠোঁট চেপে হাসলো। হঠাৎ খাটের তল থেকে বের করলো মাঝারি আকারের একটা বাঁশ। মিস্ত্রির রাগ ভয়ে রূপ নিল। লোকটা কি তাকে এখন মারবে? তবে সেই ভাবনাকে বিস্তার লাভ করতে না দিয়ে বাঁশটাকে হাঁটুতে চেপে ধরে দ্বিখণ্ডিত করে একখণ্ড বধূর দিকে এগিয়ে দিল। নাজির বলল, আখ্যা, তুই ছোট মানুষ, তোর লোকে আবার কিসে বাসর কর্ম? পরে কানবে নি। হাত বাড়িয়ে তা নিল মিস্ত্রি। আখের রস খেতে তার ভালো লাগে। ছোট ভাই সুন্দর করে ছিলে বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে তাকে খেতে দিত। তবে নাজির তা করলো না। সে দাঁত দিয়েছিলে নিজেরটা খাচ্ছে আর কিছুক্ষণ পর পর একটা ডেকচিতে ছিলকা ফেলছে। মিস্ত্রি চেষ্টা করলো কিন্তু পারল না। এই মুহূর্তে ভাইয়ের কথা খুব মনে পড়ছে তার, তাই নাক টানলো। নাজির আর চোখে দেখে বলল, আবার কেন বিরহ জাগলো মনে? দাঁতে জোর নাই তোর? আপনি খুব খারাপ মানুষ। কান্না জড়িত কণ্ঠে বলল, তুই আর তোর গোষ্ঠী বুঝি ভালা? হ্যাঁ। আইসে ভালা মানুষ। কি খারাপই করছি তোর লগে? তুই তো করে করছেন কেন? বউদের কেউ তুই করে বলে? তো কি কয়, শুদ্ধ মারানি? তুমি করে বলতে হয়, সুন্দর করে কথা বলতে হয়। আচ্ছা, তুমি না করলে জানতে পারতাম না বউ। নাজিরের কণ্ঠ থেকে ঢং করে বলা বউ শব্দটা শুনে লজ্জায় মাথা নুইয়ে নিল মিস্ত্রি। আড়ষ্ট হয়ে বলল, শুদ্ধ মারানি কি? যারা শুদ্ধ কথা কয় তারাই শুদ্ধ মারানি। এবার ঘুমা। জগের পানি দিয়ে হাত ধুয়ে পরনের পাঞ্জাবিটা খুলে আনলায় ঝুলিয়ে রাখলো নাজির। হারিকেনের আলো কমিয়ে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। মিস্ত্রি ঘাবড়ে গেল। আমি কোথায় শোবো? যেই জায়গায় বইয়া আসো। ও না না, যেই জায়গায় বইয়া আসো সেই জায়গায়। আপনার পাশে? তো কি মতিনের পাশে? বউরে তুমি ডাকতে হয়, এটা জানো না? কিন্তু বউ যে জামের পাশে বউরে জয়রে ধইরা শুইতে হয়, সেইটা জানো না? আধা পাকনি সেরি। মিস্ত্রির লজ্জা লাগছে, বুক ধুকপুক করছে। একদিন যে এই লোকটার ঘরেই তাকে আসতে হবে কখনো কি ভাবতে পেরেছিল সে? তবে ভাবি বোনরা যে ভয় তাকে দেখিয়েছিল তার কিছুই হলো না, তাতেই শান্তি। আর না ভেবে সে ওপাশে গুটিসুটি মেরে শুয়ে চোখ বুঝলো। নাজির অন্ধকারে কাছে ঘেঁষে এক হাতে তাকে জড়িয়ে নিল নিজের সাথে। ফিসফিস করে বলল, আইও বউ, সুখ দুঃখের গপ্প করি। ঘুমানোর লইগা তো সারা জীবন পইরা রইছে। রাতের আধার কেটে ভোর এলো দ্রুত। অপরিচিত ঘরে ভালো ঘুম হলো না মিস্ত্রির। মোড়কের ডাকে সে শোয়া থেকে উঠে বসলো। পাশেই নাজির শুয়েছে, সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। আঁচল ঠিক করে ঘুমটা টেনে দরজা খুলতেই দেখা মিলল বিথির। মেয়েটি হাসলো। ঘুম ভাঙছে?
বাড়ির পুরুষ মানুষেরা এখনো বিছানা ছাড়ে নাই। তাড়াতাড়ি আইও, হেরা উঠতে উঠতে গোসল সাইরা নাও। এত সকালে? হ, মাইয়া দিয়ে কিছুই জানে না। আয়ো আয়ো, কাপড় লগে আনছো নাকি দিতে হইব? এনেছি। আয়ো তাইলে, আমি দুয়ারেই আছি। দরজা চাপিয়ে ঘরে এলো মিশ্রি। বিয়েতে আত্মীয় স্বজনদের থেকে অনেক শাড়ি উপহার পেয়েছে সে, সাথে বাবার সঙ্গে গিয়ে মাও কিনে এনেছিল বেশ কতগুলো। সেগুলোই ফেরার পথে ব্যাগে গুছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মিশ্রি নিজে নিজে শাড়ি পরতে পারে না, তাই শাড়ি হাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এক স্থানে। ফের ডাক আসতে দ্রুত বেরিয়ে গেল। বিথিকে না হয় পরিয়ে দেওয়ার কথা বলবে। সকাল সকাল টিউবওয়েলে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ভেজা বিড়ালের মতো নেতিয়ে গেল মিশ্রি। বিথির থেকে শাড়ি পরে উঠোন পর্যন্ত আসতে দেখা হয়ে গেল নাজিরের সাথে। নিমের ডাল দিয়ে সে মেসওয়াক করছে, পরনে শুধু একটা মাত্র লুঙ্গি আর গলায় ঝুলছে গামছা। লোমভর্তি বুকে নজর যেতে লজ্জায় আরো নেতিয়ে গেল মেয়েটা। দৃষ্টি সরিয়ে নিল। নাজির থুতু ফেলে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আলহামদুলিল্লাহ, বউটা মোটামুটি ভালোই সুন্দর আইছে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠা এই মুখ দেখলে দিনটা ভালোই থাকবো। লোকটা প্রশংসা করলো নাকি খোঁচা মারলো তা বুঝতে পারলো না মিশ্রি। এক পলক সেদিকে তাকিয়ে দৌড়ে চলে এলো ঘরে। সে এখন বিবাহিত, তার একটা স্বামী আছে ভাবতেই লজ্জায় শিহরিত হয়ে উঠছে দেহ। ইচ্ছে করছে খাটের নিচে ঢুকে বসে থাকতে, তার উপর আজ আবার বউ ভাত। বাড়ির লোকদের সামনে মুখ দেখাবে কি করে ভেবে লজ্জায় লজ্জায় অস্থির হয়ে উঠেছে তার মন। বৌভাতের জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে শাহবাড়িতে। নিজেদের গ্রামের পাশাপাশি পাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরও নিমন্ত্রণ করেছেন আমিরুল শাহ। যেন মাস্টার বাড়ির সঙ্গে এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছেন তিনি। কোথাও কোনো ফাঁকফোকর থাকলে প্রতিপক্ষের নিকট পরাজয় নিশ্চিত। মিস্ত্রিকে ঘিরে আছে এক ঝাঁক অপরিচিতা রমণী। তাদের মধ্যে মাত্র এক জোড়ামুখী, তার পরিচিত একজন বড় জা আর অপরজন ছোট চাচি শাশুড়ি। বিছানায় শাড়ি গহনা দিয়ে ভরে আছে। সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাবার বাড়ির সবাই আজ এই বাড়িতে আসবে। তাই সকালের খাওয়া দাওয়া শেষে শুরু হয়ে গেছে তাকে সাজানোর তোড়জোড়। আমিরুল শাহ সবার উদ্দেশ্যে বলে দিয়েছেন, গা ভর্তি গয়না পড়াইয়া সুন্দর করে সাজায় বাউরে। শাহবাড়ির নতুন বউ দেখা যাতে সবার তাক লাগা যায়। শাড়িটা কোনো রকম নতুন বধূকে পরিয়ে নারীরা একে অপরের সঙ্গে খোশ গল্পে মেতে উঠেছে। এদের কোনো কথাই মিশ্রির ছোট্ট মাথায় ঢুকছে না। সে চুপচাপ বসে আছে, একবার এর তো আরেকবার ওর মুখের দিকে তাকাচ্ছে। ঠিক এমন সময় দরজা চৌকাঠে এসে দাঁড়ালো এক তরুণী। গায়ের রং চাপা হলেও মুখশ্রীর গরনে ঠাই মেরে বসে আছে এক দুর্লভ মাধুর্য। উচ্চতা অবশ্য বেশি নয়, বরং মিশ্রির থেকে 2-3 ইঞ্চি কমই হবে। তাকে দেখে মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরে গেল বিথি। মর্জিনা জিজ্ঞাসা করলেন, কিছু কইবা? লিলি ভেতরে প্রবেশ করে, হাতে খয়েরি রঙের একটা কাঠের বাক্স। বেশি বড় নয়, বরং মাঝারি আকারের। দৃষ্টি সবার মধ্যমণি হয়ে বসে থাকা মিশ্রির দিকে স্থির করে বলল, তেমন কিছু না, বড় চায়ের সঙ্গে আলাপ করতে এসেছি। পরে কইরো, এখন ওরে সাজানো হইব। একটু পরে অতিথিরা আওয়া শুরু করব। সমস্যা নেই, আপনারা যান, আমি না হয় সাজিয়ে দেব। তুমি দিবা? দরকার নাই। এমা, কেন? আমি খুব ভালো সাজাতে পারি। আমার চাচাতো বোন একজন বিউটিশিয়ান, তার থেকে এসব শিখেছি। বিথি কেমন করে যেন তাকালো। এই মেয়েটিকে প্রথম দিন থেকেই তার ভালো লাগে না। লাজ লজ্জার বালাই নেই, চাটাং চাটাং কথা বলে, এমন ভাব যেন কাউকে গোনায় ধরে না। কর্কশ কণ্ঠে বলল, আমগো সব শিহাল মিহাল লাগে না, আমরা নিজেরাই সাইজা লমু। যাও তুমি, হিংসা কইরা কেমন না কেমন সাজাইবো কেডাই জানে। সম্মান যাইবো আমগো। এক ঘর বাইরের মানুষের সামনে বলা কথাটাই লিলি অপমানিত বোধ করলো বলেই মনে হলো। কারো চোখ রাঙানি একদম সহ্য হয় না তার। বিশেষ করে একবার কাউকে নিয়ে বিরূপ ধারণা মনে গেঁথে গেলে তাকে সে সহ্যই করতে পারে না। এই যে স্বামীর কথায় নিজের স্বভাবের বাইরে গিয়ে এখানে ছুটে এসেছিল লিলি, অথচ তাকেই কিনা অপমানিত হতে হলো। চোখ মুখ কুচকে চলে যাওয়ার জন্যে মন স্থির করতেই পিছু থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, সাজাইতে চাইতেছি যখন সাজাক, সবার সামনে এমন করে কথা কইতে হইব কেন? সবার দৃষ্টি অনুসরণ করে পিছু ফিরে তাকালো লিলি। ভাসুরকে দেখে দৃষ্টি সরিয়ে নিল। পরনের গেঞ্জি ঘামে ভিজে যাওয়ায় নাজির এসেছিল পোশাক বদলাতে, কিন্তু ঘরের ভেতর মাছের বাজার দেখে বিরক্ত হলো। ফের বলল, একটা মাইসিরে এমন কইরা ঘিরা ধরতে হবে কেন? বউ যেমন দেখো নাই, কারো ভালো মন্দ বোঝে না হাগলের দল। যে সাজাইব হে বাদে সব বাহির হন। মর্জিনা তির্যক দৃষ্টিতে তাকিয়ে মুখ ঝামটা দিয়ে বললেন, কিছুতে মাতব্বরি, তোর বউরে কি আমরা মাইরা ফেলাইতেছি? ফেলতে কতক্ষণ? আমার সুখ তো আপনাকে সহ্য হয় না। বাইরন তো মহিলা মানুষের সবকিছুতে যত বাড়াবাড়ি। তার কথায় কাউকে রাখতে দেখা গেল না, বরং ভিড় থেকে ভেসে এলো চাপা গুঞ্জন। বিয়ে করতে না করতে আমগো ও নাজিরে বউ পাগলা হয়ে গেছে।
নাজির সে কথায় গুরুত্ব দিল না। তারা ঘর থেকে বের হতে সে ভেতরে ঢুকে আলনা থেকে আরেকটা গেঞ্জি নিয়ে নিজেও বেরিয়ে গেল। অথচ একবারের জন্য স্ত্রীর দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। লিলি দরজা চাপিয়ে বিছানায় এসে বসলো। বাক্সটা খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মিছরি। আমি লিলি, সম্পর্কে তোমার ছোট যা। আমার ছোট? তার বিস্ময় ভরা মুখ দেখে লিলি হেসে ফেলল। হ্যাঁ, সম্পর্কে ছোট হলেও বয়সে কিন্তু আমি তোমার বড়। তবে তুমি চাইলে তোমায় আমি আবা বলে ডাকতে পারি। না না, তুমি ডাকবে কেন? আমি তোমায় আপা বলে ডাকবো? তোমার উচ্চারণ তো স্পষ্ট, একেবারে বইয়ের ভাষার কথা বলো। আমি আমার নানা বাড়িতে থেকে বড় হয়েছি, তাই বড় মামা আর মামাতো ভাইদের থেকেই শুদ্ধ ভাষায় কথা বলা শিখেছি। পড়াশোনা কত দূর? এবার 8ম শ্রেণীতে। তুমি? আমি মাধ্যমিক দিয়েছি। কথা শেষ করে কিছুক্ষণ মৌন রইল লিলি। দক্ষ হাতে সাজাতে সাজাতে আশেপাশে লক্ষ্য করে ফিসফিসিয়ে একসময় বলল, সত্যি করে একটা কথা বলো তো, এই বিয়েটা কি তোমার ইচ্ছে তো হয়েছে, নাকি জোরপূর্বক তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে? মিশ্রির মুখখানায় মলিনতা এসে ভর করলো। লিলি আশ্বস্ত করে বলল, আহা, নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে জানাবো না। জোর করে? আমি তো শুনেছি তোমরা নাকি এই বাড়ির শত্রু। আমিও শুনেছি। তাহলে? জানি না, আমাদের বাড়িতে দাদার কথাই শেষ কথা। দাদা যা বলেন তাই আমার বাপ চাচারা বিনা বাক্যে মেনে নেয়। কাউকে পছন্দ ছিল? থাকলে পালাতে পারতে। সবার মান সম্মান বাঁচানোর দায়িত্ব বুঝি আমাদের মেয়েদের উপর পড়েছে। পছন্দ? না, ছিল না। বোন মনে করে বলতে পারো। আমার বাবাও অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছিল। অনেকবার বোঝালাম, কিন্তু বুঝলই না। পরে তোমার দেবরের হাত ধরে বিয়ের দিন পালিয়ে এসেছি। কই কিছু হয়েছে? পরে তো ঠিকই সবাই মেনে নিল। এখন স্বামী নিয়ে ওখানেই থাকি। মিশ্রি অবাক হলো, বিপরীতে প্রশ্ন করলো। লিলিও হেসে এসে তার প্রশ্নে জবাব দিতে লাগলো। গল্পের ফাঁকে তাকে আবারও সাজিয়ে দেওয়া হলো বধূ। দুপুরে রোদটা প্রকট হতে লোকারণ্যে ভরে গেল শাহবাড়ির দোরগোড়া। নিকট আত্মীয়দের জন্য আয়োজন করা হয়েছে বাড়ির ভেতর, আর বাকিদের জন্য করা হয়েছে বাড়ির পাশের পুকুরের কাছে খালি পড়ে থাকা জমিতে। দীর্ঘ বছর পর মাস্টার বাড়ির সদস্যরা শাহবাড়িতে পা রাখলো। তবে ভেতরের বিদ্বেষ শত্রুতা প্রকাশ্যে আনা হলো না, বরং তাদের যে আপ্যায়ন করা হলো তাও লোক দেখিয়ে। আকবর মিয়া লাঠিতে ভর দিয়ে চারিপাশটা ভালো করে দেখছেন। এক যুগেরও বেশি সময় কেটে গিয়েছে, অথচ এই ফাঁকে কত কিছুরই না বদল ঘটেছে। পুরনো ভিটের দিকে কয়েক কদম এগোতে পেছন থেকে ভেসে এলো নওশাদের কণ্ঠস্বর। আপনাদের বসার ব্যবস্থা ওদিকে নয়, এদিকে করা হয়েছে। সহসা পিছু ফিরে তাকালেন বৃদ্ধ। অপরিচিত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, তুই জানি কেডা? নওশাদ, নাজির ভাইয়ের ছোট ভাই। ও, এর লেগেই চেনা চেনা লাগতেছিল। বিয়া উপলক্ষে শহর থেকে আইসস বুঝি? হ্যাঁ। তোর আব্বার ঘর কোনডা? লইয়া চল, বহুদিন দেখি না তারে। নওশাদ ইতস্তত করলো, আশেপাশে তাকিয়ে খুঁজলো কাউকে। আকবর মিয়া সজাগ কণ্ঠে বললেন, আমি দেখছি, পাগলায় আশেপাশে নাই। লইয়া চল দাদা, একটু কথা কই। বৃদ্ধর স্নেহভরা আবদার উপেক্ষা করতে পারল না নওশাদ। আরেকবার আশেপাশে লক্ষ্য করে তাকে নিয়ে গেল বাবার ঘরে। নওশাদকে নিয়ে সকালেই বাবাকে গোসল করিয়েছে নাজি। নতুন পোশাক পরিয়েছে। রাঁধুনির রান্না শেষ হলে খাবার এনে সর্বপ্রথম তাকেই খাইয়ে দিয়ে গিয়েছে। নওশাদের সাথে পুরনো ঘরটায় প্রবেশ করলেন আকবর মিয়া। বাড়িটা আগের মতোই রয়েছে, শুধু একটু লেপঝোপ করে বদলানো হয়েছে ঘরের দেওয়াল ও মেঝে আর ঘুনে খাওয়া দরজাটা। সোভান আলী শাহ জানালার দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে আছেন। নওশাদ চাপা স্বরে বলল, আমি দরজার বাইরে আছি, আপনার হয়ে গেলে চলে আসবেন। আচ্ছা। নওশাদ ঘর থেকে বেরিয়ে চৌকাঠে গিয়ে দাঁড়ালো। আকবর মিয়া ছোট ছোট কদম ফেলে এগিয়ে এসে বসলেন চৌকিতে। কোমল স্বরে ডাকলেন, সুবহান, ও সুবহান, সুবহান রে। দীর্ঘদিন পর নিজের ডাকনাম শুনে চট করে বন্ধ চোখ জোড়া খুলে ঘাড় ফিরিয়ে তাকালেন সোভান আলী শাহ। সরল দৃষ্টিতে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। আকবর মিয়ার চোখে বোধহয় অশ্রু জমল। মুক্ত দানার মতো চিকচিক করে উঠল, আমারে চিনছস? আমি তোর আকবর চাচা। সাহিত্য লোকটা শান্ত মুখমণ্ডল অস্থির হয়ে উঠল। অবসাদখানা নাড়িয়ে বাড়িয়ে দিতে চাইলেন সামনে, কিন্তু পারলেন না। উত্তেজিত হয়ে মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ বের করতে লাগলেন। শক্তপোক্ত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ তা দেখে নিজেকে আর সামলাতে পারলেন না। শেষ যবে এই বিমূঢ় অর্ধমিত লোকটাকে তিনি দেখেছিলেন, তখন সে ছিল যুবক, একেবারে তার সুজনের বয়সী, স্ত্রী আর 2 পুত্রকে নিয়ে সুন্দর সংসার। অথচ তাকে যে এভাবেও একদিন দেখতে হবে, কখনো কি ভাবতে পেরেছিলেন বৃদ্ধ? ভার হয়ে আসা কণ্ঠে বললেন, পারলে আমারে মাপ কইরা দিস বাপ। তখন আমার হাতে কোনো উপায় আসিল না, কিচ্ছু আসিল না আমার হাতে।
মাফ কইরা দিস বাপ। সুবহান আলী শার চোখেও অশ্রু জমল, এক পর্যায়ে তা গড়িয়েও পড়ল। বাইরে থেকে ভেসে এলো মুমিনুল শার কণ্ঠস্বর। কিছু সময় পর তা মিলিয়ে গেল। নওশাদ দৌড়ে এসে তাড়া দিল। এবার চলেন, ভাই দেখলে আমাকে বকবে। চোখের পানি আড়ালে মুসলিম বৃদ্ধ শেষবারের মতো শুয়ে থাকা অপ্রয়োজনীয় মানুষটার দিকে একবার তাকিয়ে বুকে পাথর চাপা দিয়ে বেরিয়ে এলেন। নওশাদের উদ্দেশ্যে বললেন, বাপের খেয়াল রাখিস, যতদিন বাচ্চা আছে গিয়া না হয় একটু বসিস, মাথায় হাত বুলাইয়া মনোযোগ দিয়া কথা শুনিস, না বুঝলেও শুনিস। যখন থাকবো না তখন আফসোস করতে হইব। আমাদের বাপের এই অবস্থার জন্য দায়ী তো আপনারাই। আপনারা যদি এমন না করতেন তাহলে কি আজ বাপ থাকতেও আমাদের এতিমের মতো ঘুরতে হতো? নওশাদের দৃষ্টি সম্মুখ পানে স্ত্রীর। আকবর মিয়া কিছু বললেন না, নীরবে তার সব অভিযোগ মাথা পেতে মেনে নিলেন। পারুল এসে মেয়েকে জড়িয়ে ধরলেন বুকে। কাশেম আলী অবশ্য স্ত্রীর মতো এত ভালোবাসার প্রকাশ্যে দেখাতে পারলেন না, তাই মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, শ্বশুরবাড়ি কেমন আম্মা? মিস্ত্রি কৃত্রিম হেসে উত্তর দেয়, ভালো আব্বা, তুমি কেমন? আলহামদুলিল্লাহ। আর জামাই? উত্তর দিতে পারল না মিস্ত্রি। তার হয়ে জবাব দিলেন সৈয়দুন্নেসা, ক্যাডা কেমন এখনই কেমনে বুঝবো? কয়দিন যাক, সংসার করুক, তারপর না দেখতে পাইব কার আসল রূপ কেমন। একে একে সকলে এসে কথা বলল মিস্ত্রির সাথে। তারপর গেল খাবার খেতে, কিন্তু মাসুম গেল না। বোনের কাছে বসে রইল সে। তালেব এসে বোনের হাতে একটা থলে ধরিয়ে দিল। এখনো রাগ করে আসুস? না। জড়তার সাথে উত্তর দিল মিস্ত্রি। তালেব হয়তো আরো কিছু বলতে চাইলো, কিন্তু পারল না। ছোট বোনের সাথে তার মনের দূরত্বটা সবসময়কার মতোই একটু বেশি, নইলে মাসুমের মতো করে ভালোবাসাটা সে প্রকাশ করতে পারে না কেন? চারিদিকে চাপা গুঞ্জন চলছে। সিদ্দিক মুরগির রানে কামড় বসিয়ে চেয়ারম্যানের চামচা মকবুলের উদ্দেশ্যে বলল, আমি কইছিলাম না 2টার মধ্যে কিছু একটা আছে, না হইলে চাচাগো বিরুদ্ধে গিয়া শত্রুর পক্ষ লইয়া কথা কর মানুষ নজরে আছে। আর থাকলে বিয়ে দিব, গাবলা আছে ভিতরে। কি যে চলে বুঝি না, যা জীবনে ভাবতে পারিনি তাই গ্যারামে হইতাছি। আরো কত কি যে দেখা লাগবো। কেন আমাকে সত্যতা শেষ হয়েছে, এতে তোরা খুশি হস নাই? দুজনার কথা থেমে গেল। খাওয়া থামিয়ে পাশ ফিরে তাকাতে নজরে পড়ল হাস্যোজ্জ্বল আকবর মিয়াকে। আমতা আমতা করলো তারা। আকবর মিয়া বললেন, অন্যের পারিবারিক ব্যাপারে নাক গলানো বন্ধ কর বাপ। জোয়ান পোলা আমাগো বাড়িতেও আছে, আর জোয়ান মাইয়া তগো বাড়িতেও আছে। কখন আবার কার না কার বদনাম হইয়া যায়, দিনকাল ভালা না। আমার বাড়ির পুরুষ মানুষ বললেই যে সবাই ভালো এমনও তো না। হাওয়া খুব খারাপ রে সিদ্দিক, মকবুল। প্রভাবশালী মানুষের উপর দিয়া বইলে হয় ঠান্ডা, সাধারণ মানুষের উপর দিয়া বইলে হয় দূষিত। সারা জীবন সবাই মনে রাখে, দাগ সহজে যায় না। হাসতে হাসতে কত সাধারণভাবেই না কথাটা বলে গেলেন তিনি, অথচ মকবুল সিদ্দিকের কাছে তাই ভারী হয়ে গেল। মনে হলো যেন ঠান্ডা মাথায় বুড়ো তাদের হুমকি দিয়ে গেছে। তাই বিষয়ে আর কোনো কথা বাড়ালো না। তাদের কাজও তো হাওয়া যেদিকে বয়ে চলে সেদিকেই দৌড়ানো। মুমিনুল শাহ আপ্যায়ন করতে করতে কাশেম আলীর উদ্দেশ্যে বিদ্রুপ করে বললেন, শেষমেশ শাহবাড়ির পোলার হাতে মায়া দিতে হইল, কতটা বেশরম তোরা। কাশেম আলী রাগ করলেন না। বাবা বলেন, রাগ হলো মানুষের বড় শত্রু, তাই শত্রুদের সামনে রাগ নামক শত্রুকে পরিচয় করাতে নেই। তাই হেসে জবাব দিলেন, ডর লাগতাছে নাকি? ডর তোগো লাগার কথা, খালকাইটটা কমে ঢুকাইছস বাড়িতে। নাজির কিন্তু বড় ভাইজানের থাইকাও এক কাঠি উপরে। ঢুকাইছি নাকি পাঠাইছি? কাশেম আলী রসিক স্বরে হাসলেন। মুমিনুল শাহর মুখ চুপসে গেল, ললাটে ভাঁজ ফেলে তাকিয়ে রইলেন। কাশেম আলী বললেন, রসিকতা করছি বেআইন, অহন তো আমাগো রসিকতার সম্পর্ক, আসা যাওয়ার লাইকাই থাকবো। লোকটার হাসি আগুনের ফুলকির মতো যেন জ্বালিয়ে দিল মুমিনুল শাহর অন্তর। লোক সমাগমে তেমন কিছু বললেন না, শুধু বড় ভাইজান যে আরও একটা ভুল করে ফেলেছে তা খুব ভালো করেই বুঝে গেলেন। শাহবাড়ির সব পুরুষেরাই অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। নারী আর পুরুষদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলাদা। নারীদের খাওয়া শেষে তারা নতুন বউয়ের কাছে বসে আছে, এখন খাচ্ছে পুরুষেরা। সবার সাথে নাজিরও তদারকি করছে। লম্বাটে দেহে সফেদ পাজামা ও পাঞ্জাবি, মাথা ভর্তি ঘন কালো ঝাঁকড়া চুল, দাড়িটা একটু বেড়েছিল, তাই পশু ছাঁটাই করেছে। চওড়া বুকটা একেবারে টান টান, দেখতে যেন লাগছে কোনো এক সুপুরুষ। হাঁক ছেড়ে হঠাৎ সে ডাকলো, বল্টু, ওই বল্টু, আমার সমুদ্রের পাতে মাছে মন্ডুটা দিয়ে যা, লগে আমার হালাগোলাকে 2টা রানো আনিস। চট করে মাথা তুলে তার হাস্যোজ্জ্বল মুখের দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো সুজনা। তালেব রহুল দাঁতে দাঁত পিষে বলল, মাস্টার বাড়িতে তোর কোনো শালা নাই মফিজ, সব কয়টাই সম্বন্ধী। ওই 2 ঘাউটারে মানলেও তোর এ আর সমুদ্রে
আমি সম্বন্ধে হিসেবে মানি না। তোরা আমার হালা, এখন দুলা ভাই বইলা ডাক দে, লজেন্স খাওয়ামো। রুহুল রাগে ফুঁসে উঠল। সুজন ইশারায় শান্ত থাকার নির্দেশ দিল তাকে। মিল্টন নাজিরের কথা মতো মাছের মাথার রান এনে তুলে দিল তাদের পাতে। কোনো বারণ শুনল না। নাজির এবার সিফাতের পিঠে আলতো করে থাপ্পড় বসিয়ে বলল, কি রে সম্বন্ধী চাও? খাওন দাওন ঠিক আছে? সিফাত না বুঝে উপর নিচ মাথা নাড়ল। নাজির বোধহয় তাতে সন্তুষ্ট হতে পারল না, চোখ মুখ কুচকে বলল, মাথা নাটাস কেন? মুখ দিয়া ক, ফুফা খাওনে একসের মজা হইছে? বাবার দিকে এক পলক তাকিয়ে সিফাত শিখিয়ে দেওয়া বুলি আওড়ানোর চেষ্টা করলো। উপা কাউন এক্সের মজা হইছে। ধুর সম্বন্ধের প্রতি তোতলা। উপস্থিত সকলে দীর্ঘশ্বাস ফেলল। বিশেষ করে বোনজের সাথে কিভাবে সংসার করবে ভেবে ভেবে হতাশ হলো তালেব। আকবর মিয়া সেখানে উপস্থিত হলেন। দূর থেকে দেখে ভাবলেন হয়তো তারা গল্প করছে। স্বর নিচু করে বললেন, আমার নাতিন কেমন নাজির? পছন্দ হইছে না? নাজির ভোতা মুখে উত্তর দিল, মাইয়া এক সাইজ ছোট হইয়া গেছে, জামাইরে সন্তুষ্ট করা বোঝে না, পাল্টা পাল্টি করার সুযোগ আছে? নাই, তোর বউ তুই পাইলা পুইসা বড় কইরা ল। বিয়ার পর যত সমস্যা দেখা দিব তার সব দায় তোর। ওরে বইরা, এই ছিল মনে? বৌভাতের অনুষ্ঠান শেষে বাপ ভাইদের সাথে নাইর এসেছে মিস্ত্রি। পরিচিত ঘরে প্রবেশ করে পোশাক না বদলে শুয়ে পড়ল সে। নরম বিছানাটা দেহের সাথে লাগতেই ঘুমে চোখ জোড়া বন্ধ হয়ে এলো। পারুল উকি দিলেন মেয়ের ঘরে। বাইরে থেকে এসে তাকে শুয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।